जन्म 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 साथ चलना यूं। তোর মতো কুত্তার বাচ্চাদের আমার অফিসে রাখি না। এতদিন আমি তোকে ভালো মনে করতাম, তাই তোকে এতদিন আমার অফিসে রাখছি, কিন্তু তুই আমার কলিজে আঘাত করলি। তোকে এখানে রাখলে আবার তুই হৃদয়ের সাথে অনেক খারাপ কিছু করার চেষ্টা করবি। তাই তুই এখনই আমার অফিস থেকে বের হয়ে যাবি, নাহলে তোকে গার্ড ডেকে লাথি মারতে মারতে বের করব। ম্যাম, আপনাকে আমি এতদিন ভালোবাসতাম তাই কিছু বলিনি, কিন্তু হৃদয়ের জন্য আমাকে আজকে সবার সামনে চর মেরে অপমান করলেন। কাজটা ভালো করলেন না। আপনাদের দুজনকে আমি পরে দেখে নেব। আরে যা যা, কি করতে পারিস দেখা যাবে। এখন বেশি কথা না বলে এখান থেকে বের হ, নাহলে অন্য ব্যবস্থা করতে হবে। তার দরকার হবে না, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি প্রস্তুত থাকবেন। এটার ফল আপনাকে ভোগ করতে হবে। সাইদ ভাই চলে গেল। আর সাইদ ভাই চলে যাওয়ার পর নিধি আমাকে বলল, খুব লেগেছে তাই না? আমার সাথে আসো, আমি তোমার কাটা গায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমি লাগিয়ে নিব, আপনাকে কষ্ট করতে হবে না। আমি যা বলছি তাই শুনো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। নিধি আমাকে টেনে নিধির ক্যাবিনে নিয়ে গেল আর সোফায় বসিয়ে কাটা জায়গায় ভালো করে মুছতে লাগলো। যখনই কাটা গায়ে হাত দিচ্ছে তখন ব্যথায় আহ করে উঠলাম। হয়তো বেশি কেটে গেছে, নিধি বুঝতে পারলো, তাই ফু দিতে লাগলো। তখন নিধি আমার খুব কাছে চলে আসলো আর নিধির নিঃশ্বাস আমার শরীর কেঁপে উঠলো, যেটা নিধিকে বুঝতে দেয়নি। পরে নিধি ভালো করে ওষুধ লাগিয়ে দিল। শেষে যখন উঠতে যাব, নিধি বলল, কোথায় যাচ্ছ তুমি? কেন, নিজের ডেস্কে যাচ্ছি। এখানে থেকে কি করবো, তার চেয়ে বরং কাজ করলে ভালো হবে। না, তোমার কাজ করতে হবে না, তুমি এখানে বসে রেস্ট করো। আমার কিছু কাজ আছে, এগুলো শেষ করে গল্প করব। সেটা আপনি নিজেই করুন, আপনার ফালতু বকবক শোনার সময় আমার নাই। আমি গেলাম। তারপর উঠে বের হয়ে নিজের জায়গায় এসে বসলাম। ব্যথার কারণে আজ কাজ করতে ভালো লাগছে না। হঠাৎ মাথায় আসলো যে সাইদ ভাই তো বলে গেল নিধিকে পরে দেখে নেবে। যদি সত্যি সত্যি নিধির ক্ষতি করার চেষ্টা করে সাইদ ভাই, না, নিধির কোনো ক্ষতি আমি হতে দেবো না। যতই আমি নিধিকে কষ্ট দিই না কেন, অন্য কেউ নিধির ক্ষতি করার চেষ্টা করলে সেটা আমি মেনে নিতে পারবো না। এখন থেকে নিধিকে চোখে চোখে রাখতে হবে। মাথায় হাত দিয়ে নিচু হয়ে এগুলো চিন্তা করতেছি, তখনই নীলা এসে বলতে শুরু করলো, কি হলো হৃদয়, এভাবে বসে কি চিন্তা করছো? ও নীলা, তুমি? কিছু না, এমনি এভাবে বসে আছি। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি কিছু একটা চিন্তা করছো। তা কি চিন্তা করা হচ্ছে শুনি, আমাকে তো শেয়ার করতে পারো। আচ্ছা নীলা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, নিধি একটার পর একটা সত্যি কিভাবে জানতে পারছে? প্রথমে নিধি আমার রিলেশন ভুল বোঝাবুঝিটা জানতে পারলো, আর দ্বিতীয়তে সাইদ ভাইয়ের করা সেদিনের ঘটনা আসল সত্যিটা জানতে পারলো। এগুলো কিভাবে জানতে পারছে? আর এতদিন কি একটা বারো মনে হলো না যে নিধি এগুলো ভুল করছিল? কি হচ্ছে এসব আমার সাথে নীলা? তাহলে এটা নিয়ে চিন্তা করছো তুমি? হ্যাঁ। এতদিন নিধি ম্যাম একটা ঘোরের মধ্যে ছিল, আর সেখান থেকে নিধি ম্যামকে বের করতে কারো সাহায্য প্রয়োজন ছিল। এখন সেটা হলো, তাই সব সত্যি একটা করে নিধি জানতে পারছে। কারো সাহায্য প্রয়োজন মানে? কে করলো নিধিকে সাহায্য, যার জন্য নিধি সব সত্যি জানতে পারলো? কে সে? তুমি কিছু জানো? ও মা, জানবো না কেন, কারণ সেই মানুষটি আমি। তুমি? কিন্তু নিধি তোমার কথা কিভাবে বিশ্বাস করলো? যেখানে আমার বন্ধুরা সবাই আমি বোঝালাম বিশ্বাস করলো না, সেখানে তোমার কথা কিভাবে বিশ্বাস করবে? আরে আমার কথাও বিশ্বাস করেনি। নীলা মজা করছে তাই না? তাইলে তুমি বললে যে তোমার সাহায্যে নিধি সত্যিটা জানতে পারছে। নীলা, আমার এসব মজা একদম ভালো লাগছে না। আরে আমি মজা করতে যাব কেন, আগে তো আমার কথাটা শেষ করতে দাও। আচ্ছা বলো। তাহলে শুনো, যেদিন নিধি ম্যাডাম তোমার হাত পুড়িয়ে ফেলেছিল, সেদিন নিধি ম্যাম তুমি বাসায় চলে যাওয়ার পরে তোমার খোঁজ করছিল। সবাইকে জিজ্ঞেস করলে সবাই বলে তোমাকে কেউ দেখে নাই। আমি চুপ করেছিলাম, এটা ম্যাম খেয়াল করে আর আমাকে জিজ্ঞেস করেছিল। আমি প্রথমে বলতে না চাইলেও নিধি ম্যাডাম আমাকে বারবার জিজ্ঞেস করছিল তুমি কোথায়। তখন মাথা গরম হয়ে যায়। তারপর নীলা সেদিন নিধিকে বলা কথাগুলো আমাকে বললো, আর কিভাবে নিধি সত্যিটা জানতে পারলো সবকিছু বললো, আর সাথে সাইদ ভাইয়ের ব্যাপারটা খুলে বললো। বাকিটা তো আপনারা জানেনই, তাই সংক্ষেপে বললাম। সবকিছু শোনার পর নীলাকে বললাম, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। তাই তো বলি, আমার বন্ধুদের সাথে দেখা করছিলাম, তখন আরশি কেন আমার সাথে কথাই বললো না? সবাই আমাকে পেয়ে অনেক খুশি, কিন্তু আরশি বারবার আমার দিকে কেমন করে জানি তাকাচ্ছিল। এইবার বুঝতে পারছি, তাইলে এই জন্যই আরশি আমার সাথে এইরকম করলো। তার মানে তোমার বন্ধুদের দেখা হয়েছে, সাথে আরশির সাথেও? কিন্তু আরশি আমার সাথে রাগ করার কারণ কি? আরশির সাথে যোগাযোগ করিনি তার জন্য, নাকি অন্য কিছু জন্য? সেটা না হয় বাদ দাও, হয়তো দেখা করো নাই, রাগ করেছে। কিন্তু তুমি ম্যাডামের সাথে এরকম আচরণ করছো কেন? আমি আবার কি করেছি নিধির সাথে?
তুমি গতকাল নিধি ম্যামকে ধাক্কা মারছো কেন? দেখো নাই নিধি ম্যাডামের কপাল কেটে গেছে? তো কি করব, কথায় কথায় গায়ের উপর চলে আসে। তাই কষে দিলাম এক চর। চর খেয়ে গিয়ে পড়লো টেবিলের কোনায়। সেখানে হয়তো কেটে গেছে, এতে আমার দোষ কি? তোমার দোষ কোথায়? মানে এত কিছু করেও বলছো তোমার দোষ কোথায়? দেখো হৃদয়, ম্যাডাম যখন নিজের ভুল বুঝতে পারছে তখন তোমার উচিত ম্যাডামকে মাফ করে দেওয়া, কিন্তু তুমি তা না করে উল্টো ম্যাডামকে ইগনোর করছো। কাজটা কি তুমি ঠিক করছো? একবার দুজনে আলাদা হয়ে অনেক কষ্ট পেয়েছো দুজনে, এখন যখন আবার দুজনে এক হওয়ার সুযোগ এসেছে তখন তুমি ম্যাডামকে সরিয়ে দিচ্ছ। নীলা, তুমি কি পাগল হয়ে গেছো? নিধি আমার সাথে কি করেছে ভুলে গেছো? নিধির যদি বিন্দু মাত্র পরিমাণ আমাকে ভালোবাসতো তাহলে এতদিন আমার সাথে অন্যায় অবিচার করতো না। আর এখন তুমি বলছো আমি ভুল করছি? হ্যাঁ, তুমি ভুল করছো। নিধি ম্যাম না হয় একটা ভুল করে এতদিন তোমার সাথে খারাপ আচরণ করেছে, তাই বলে তুমি জেনে শুনে নিধি ম্যাডামকে কষ্ট দিবে? নিধি ম্যাম তোমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, আর তুমি সিমি মেয়েটার সাথে অফিস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছ। জানো এতে নিধি ম্যামের কত কষ্ট হচ্ছে? এমনকি তুমি আমাদের সাথে পর্যন্ত ভালো করে কথা বলছো না। সিমির সাথে দুদিনের পরিচয় এত গভীর হয়ে গেছো, যার জন্য আমাদের সাথে পর্যন্ত কথা বলছো না। কেন হৃদয়, এসব কেন করছো? নীলা, তুমি আমাকে ভুল বলছো। সিমির সাথে আমি ইচ্ছে করে ঘুরে বেড়াচ্ছি। নিধিকে কষ্ট দেওয়ার জন্য আমি সিমির সাথে সারাক্ষণ থাকি। আমি চাই যে নিধি কষ্ট পাক, আর এটা বুঝতে পারুক নিধির করা আঘাতে আমি কতটা কষ্ট পাইছি। তাই আমি সিমিকে সময় দেই আর নিধির সাথে এগুলো করতেছি। প্লিজ তোমরা আমাকে ভুল বোঝো না। তোমার যা ইচ্ছে তাই করো, আমি কিছু বলবো না, কিন্তু নিধি ম্যামকে কষ্ট দিতে গিয়ে দেখবে নিধি ম্যামকে তুমি আবার কাছে পেয়েও হারিয়ে ফেলছো, তখন কি করবে? তাতে আমার কি? এমনিতেই নিধিকে এখন আমি ভালোবাসি না। নিধির কথা রাখতে গিয়ে আমি এখানে চাকরি করছি, না হলে অনেক আগে এখান থেকে চলে যেতাম। তুমি যা ভালো বুঝো, আমার আর কিছু বলার নাই। একদিন দেখবে তুমি নিধি ম্যামকে কষ্ট দিয়ে গিয়ে হারিয়ে ফেলেছো আবার। আমার কথাটা মিলিয়ে নিও। নীলা এটা বলার পর চলে গেল। আমি একটা জিনিস বুঝি না, যেখানে আমি নিধিকে ফেলে নীলা কষ্ট পাওয়ার কথা, সে জায়গায় নীলা আমাকে আর নিধিকে এক করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা কেমন যেন লাগলো। নীলা আমার সাথে রাগ করে চলে গেল আর আমি কাজে মন দিলাম। কাজ করতে দুপুর পেরিয়ে ছুটির সময় হয়ে আসলো। দুপুরে আজকে আবির ভাই, আসিফ ভাই লাঞ্চ করলাম, ভাইদের সাথে করলাম। তাদেরই সেম কথা, আমি কেন বদলে যাচ্ছি? কিন্তু আমি কিছুই বললাম না। পরে অফিস শেষ করে যখন বের হবো তখন সিমি এসেই বলতে লাগলো সিমির সাথে একসাথে বাসায় যেতে হবে, তাই আমি আর কিছুই বলে নাই। অফিসের বাইরে এসে আমি আর সিমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই নিধি গাড়ি নিয়ে সামনে আসলো। এসেই আমাকে বলল গাড়িতে উঠতে, কিন্তু আমি সরাসরি না করে দিছি। পরে সিমি আর আমি একটা রিক্সা নিয়ে রওনা দিই। রিক্সা ওঠার আগে নিধির দিকে একবার তাকালাম, তখন নিধির চোখের কোণায় জল দেখতে পেলাম। পরে সেদিকে খেয়াল না দিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে গেলাম। এভাবেই কাটতে লাগলো দিন। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। 1 মাস পরে আমার সাথে যা হলো তা হয়তো আমি ভুলেও কল্পনা করতে পারিনি। এই 1 মাসে নিধিকে কষ্ট দেয় নাই এমন একটাও দিন নাই। আর 1 মাসে কমপক্ষে 20 থেকে 30 বার চর মারলাম নিধিকে। চর খাওয়ার পর নিধি কখনো মুখ ফুটে কিছু বলতে পারেনি, সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে। যেমন আমি নিধির অত্যাচার সহ্য করে যেতাম, নিধিকে এত কিছু অপমান করে চর মারি, এমনকি কয়েকবার সবার সামনে অপমান করে চর মারছি, তবুও নিধি কখনো কিছুই বলেনি। হয়তো এটা সত্যিকারের ভালোবাসা। নিধিকে কষ্ট দিতে দিতে আমার নিজের কাছেই খারাপ লাগছে। যে জায়গায় নিধির বিন্দুমাত্র খারাপ লাগতে দেখিনি আমার ব্যবহারে। অন্যদিকে সিমির প্যারা দিন দিন বাড়তেই থাকে। সুযোগ পেলে কথা বলতে চলে আসে। সপ্তাহে 3-4 দিন ওর সাথে বাইরে ঘুরতে যেতে হয়। আর মাঝে মাঝে বাহানা ধরে সিমিকে নাকি আমার বাসায় নিয়ে যেতে হবে। তখন আমি কাজের অজুহাত দিয়ে এড়িয়ে যাই। এদিকে নীলা, আসিফ, আরিফ ভাই তো আমার সাথে এখন দরকার ছাড়া কথাই বলে না। আর নীলা তো আমি কথা বলতে গেলে রাগ দেখিয়ে চলে যায়, কারণ আমি নিধিকে ইচ্ছা করে কষ্ট দিচ্ছি সেটা নীলা মানতে রাজি না। তাই নীলা আমার উপর রাগ করে আছে। 1 মাস পর একদিন সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় বন্ধু আয়মানের কল। এত সকালে আয়মানের কল দেখে একটু খটকা লাগলো। ভাবছি কারো কোনো বিপদ হলো না তো, তাই তাড়াতাড়ি করে কল রিসিভ করলাম। কল রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে আয়মান বলে উঠলো, হৃদয় কোথায় তুই? কেন কোথায়? আবার বাসায়। আর কি? কেন কোনো সমস্যা হয়েছে নাকি? সবাই ঠিক আছে তো? আরে সমস্যা হতে যাবে কেন? আর আমরা সবাই ভালো আছি। তোকে আমাদেরকে নিয়ে চিন্তা না করলেও চলবে। তাইলে ভালো। তাই এত সকাল সকাল এভাবে কল দিচ্ছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ বলবো, তার আগে বল তোর কি আজকে কোনো কাজ আছে নাকি?
আমার কাজ আছে নাকি নাই সেটা তুই ভালো করে জানিস। আমার অফিস আছে, সেটা কি আবার তোকে নতুন করে বলতে হবে? আর এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ঠিক তখনই তুই কল দিলি। হ্যাঁ জানি তুই এই সময় অফিসে যাস, আমি অফিসের কথা বলছি না। অফিস ছাড়া কি তোর কোনো আজকে অন্য কাজ আছে কি না জিজ্ঞেস করছি। অফিসে যাওয়া ছাড়া আমার আবার কি কাজ থাকবে? কেন, কোনো দরকার আছে নাকি? ও তাহলে ভালোই হলো, তুই এক কাজ কর, আমাদের কলেজ ক্যাম্পাসে চলে আয় এক্ষুনি। কেন, এখন কলেজ ক্যাম্পাসে গিয়ে কি করব? আর আমার তো এখন অফিসে যেতে হবে। তোকে আজকে অফিসে যেতে হবে না, একদিন অফিসে না গেলে কিচ্ছু হবে না, তাই আমি যা বলছি তাই কর। সেটা না হয় বুঝলাম, কিন্তু নিধিকে বলে আসলে ভালো হতো। অফিসে না গেলে নিধি আমার সাথে রাগারাগি করবে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, নিধি তোকে কিছু বলবে না। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজ ক্যাম্পাসে চলে আয়। তুই এত শিওর হয়ে কিভাবে বললি যে আমি অফিসে না গেলে কিছু হবে না? আরে বলদ, নিধি তোকে ভালোবাসে, তাই অফিসে না গেলে কিচ্ছু বলবে না। ভালোবাসা না চাই। এখন কি তুই আমার সাথে তর্ক করবি নাকি তাড়াতাড়ি কলেজ ক্যাম্পাসে আসবি? আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। আরে রাগ করিস কেন, যাচ্ছি তো। ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না আবার। ঠিক আছে। তারপর রেডি হয়ে রওনা দিলাম। আর ভাবতে লাগলাম, এভাবে হঠাৎ আইমান জরুরিভাবে ডাকছে কেন? কি করতে চাইছে ওরা? আইমান তো কিছুই বললো না। এইসব নিয়ে চিন্তা করে লাভ নাই, সেখানে গিয়ে দেখা যাবে। তাই আর দেরি না করে গাড়ি নিয়ে রওনা দিলাম। অন্যদিকে আইমানদের কথা। কি রে হৃদয়, কি বললো? আসবে বলেছে? হ্যাঁ আসতেছে। আর সে তুই আশপিয়াকে আনার ব্যবস্থা কর, তুই গিয়ে আশপিয়াকে ওর বাসা থেকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা এই দিকটা দেখিস। হৃদয় আসার পর নিধিকে দেখার পর নিধির সাথে যেন খারাপ রিয়াক্ট না করে, আর ভুল করেও হৃদয় যেন এদিকে যেতে না পারে, সেদিকটা খেয়াল রাখিস। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, হৃদয় আসলে আমরা ওকে দেখে নিব। আজকে সবকিছু ঠিকঠাক করে মিটিয়ে দিব, তুই শুধু তোর কাজটা কর। আসপিয়াকে তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ, আমি আসপিয়াকে আনতে যাচ্ছি। দিদি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে আজকে। সাবধানে যাস। ওকে, বাই। আর সে যাওয়ার পর নিধি সাদিয়াকে বলল, সাদিয়া হৃদয়কে সবকিছু বলে এখানে ডেকে আনলে ভালো হতো না? এখন যদি এসে দেখে আমি এখানে তোমাদের সাথে আছি, তাহলে ভুলেও এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। সেটা হৃদয় আসার পরে দেখব। আর যদি তোকে দেখে হৃদয় কিছু বলে বা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, তাইলে পা ভেঙে রেখে দিব। আমার মনে হয় এগুলো না করলেই ভালো হতো। শুধু তোরা কষ্ট করছিস, হৃদয় কখনো আমাকে মাফ করবে না। সেটা তুই আমাদের উপর ছেড়ে দে, তুই শুধু দেখতে থাক কি হয়। পরে আরশি আসপিয়াকে আনতে বাসায় চলে গেল। আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন আইমান, সানি, আরশি, নিধি, সাদিয়া একসাথে কি করছে, আর আসপিয়াকে বা কেনই আনতেছে? তাইলে শোনেন, আসলে আমি নিধির সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিয়ে যাচ্ছি। এগুলো নিধি আরশিকে বলতো প্রতিদিন। আরশি প্রতিদিন নিধিকে কল দিয়ে আমাদের মধ্যে কি হচ্ছে আর আমাদের ভুল বোঝাবুঝি মিটমাট হয়েছে কিনা তা খবর নিত। নিধি যখন সবকিছু খুলে বললো, তখন আমার বন্ধুরা সবাই মিলে আজকে ঠিক করেছে সবকিছু আজকে মিটমাট করে নিবে। বাকি সব বন্ধুদের আরশি ইনফর্ম করতো, আর সাথে আসফিয়াকেও মাফ করার কথা। এজন্য আইমান সকাল সকাল ফোন দিয়ে তাড়াতাড়ি কলেজ ক্যাম্পাসে যেতে বললো। এগুলো আমি জানতাম না, জানতে পারলাম তখন যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম। তাইলে এখন গল্পে আসা যাক। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে কলেজ ক্যাম্পাসের গেটের সামনে চলে আসলাম। এসে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম দুইজন মেয়ে, দুইজন ছেলে একসাথে মাঠের মাঝখানে গোল করে বসে আছে। তাদের মধ্যে আয়মানের চেহারা খেয়াল করলাম, তাই আর দেরি না করে তাদের পাশে চলে গেলাম। তাদের সামনে যেতে আয়মান আমাকে খেয়াল করলে, আর আমাকে দেখা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে যায় আর বলতে শুরু করলো, তাহলে এতক্ষণ তোর আসার সময় হলো? আমি তো ভাবলাম তুই আসবি না। আরে কি বলিস, তুই আমাকে দেখা করতে বলবি আর আমি আসবো না? তা কি হয়? তা এখন বল, কি জন্য এত জরুরিভাবে ডেকে আনলি? আরে যখন তোকে কথাটা বলার জন্য এখানে ডেকেছি, তাহলে তো অবশ্যই বলবো। এখন দাঁড়িয়ে না থেকে বসে পড়। হ্যাঁ, বসতেছি তো। আয়মানের কথাগুলো শুনে বসতে যাব, এমন সময় যা দেখলাম তা দেখে চমকে উঠলাম। সাথে মাথা গরম হয়ে যায়, কারণ বসতে যাব তখন চোখ গেল নিধির দিকে। তাই আর বসে না পড়ে দাঁড়িয়ে গেলাম। আর আয়মানকে তো আমাকে বলার পরে সাথে সাথে বসে বলল। আমি আয়মানকে উদ্দেশ্য করে বললাম, আয়মান, এই মেয়ে এখানে কি করছে তোদের সাথে? কে নিধি? নিধি আমাদের সাথে থাকবে না তো কাদের সাথে থাকবে? আর নিধি তো আমাদের সবার বন্ধু, এতে বলার কি আছে নিধি এখানে কি করছে?
তোদের বন্ধু হতে পারে, কিন্তু আমার কেউ না। আর আমি ওই মেয়ের সাথে একসাথে বসে তোদের সাথে কথা বলতে পারবো না। আর যদি নিধি এখানে থাকে তাহলে আমি চলে যাচ্ছি। এখন কি তোরা সেটাই চাস? তখন নিধি বলল, হৃদয়, ওদেরকে কিছু বলিও না, আমি চলে যাচ্ছি। তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো, তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না। নিধি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। এমন সময় সাদিয়া নিধির হাত ধরে বাধা দিয়ে বলল, তুই কোথাও যাবি না। নিধি, একে আমরা দেখছি। হৃদয়, তুই নিধির সাথে এমন আচরণ কেন করছিস? নিধিকে একদম সহ্য করতে পারিস না কেন? কেন করছি সেটা তোরা ভালো করেই জানিস। এমন কেন করছি? আর তোরা সবকিছু কি ভুলে গেছিস? নিধি আমাদের সাথে সেদিন কি কি করলো, আরো তোরা আমার অজান্তে ওর যোগাযোগ করিস। দেখ হৃদয়, আমরা কিছুই ভুলিনি। আর মানুষ ভুল করে, তেমনই নিধিও তোর সাথে এতদিন ভুল করে অন্যায় করছে, তাই বলে তুই নিধির সাথে খারাপ ব্যবহার করবি? হ্যাঁ করবো, কেন করবো না? যে আমাকে তার অফিসে দিনের পরে দিন অত্যাচার করেছে, যার জন্য আমি তোদের থেকে আলাদা হলাম, তার সাথে ভালো করে কথা বলবো, সেটা তোরা ভাবলি কি করে? অনেক হয়েছে হৃদয়, আর না। সেদিন নিধির জায়গায় তুই হলে ঠিক একই কাজটাই করতি। আচ্ছা তুই বল, তোকে যদি সেদিন নিধির জায়গায় কোনো ছেলে এসে যদি বলতো নিধির সাথে তার সম্পর্ক আছে, তাইলে কি তুই ঠিক একই কাজটা করতি না? বল, করতি না? হ্যাঁ করতাম, কিন্তু সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতাম। কিন্তু নিধি সেদিন আমার কথা শোনার চেষ্টা করেছে। তোরা বুঝলি, আমি বুঝলাম যে আসফিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তবুও কি করলো বেঈমান, ঠকবাজ, আর কত কি বলে অপমান করলো। সারা রাত বৃষ্টিতে ভিজে ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যাতে একবার নিধিকে বোঝাতে যে আসফিয়া বলা কথাগুলো মিথ্যা। কিন্তু কি করলো, একটাবার আমার দিকে ফিরে তাকালো না। কিন্তু আজ তোরা সবাই এক হয়ে ওর পক্ষে কথা বলছিস। বাহ! আমরা নিধির হয়ে কথা বলছি না, আমরা শুধু তোদের দুজনের ভুলগুলো দেখিয়ে দিচ্ছি। শোন হৃদয়, অতীতের কথা মনে রেখে সামনে এগিয়ে যাওয়া যায় না। মানছি নিধি ভুল করেছে, আর সত্যিটা জানার পর তোর কাছে মাপ চাইছে। আর তুই ওকে দিনের পর দিন অফিসের সবার সামনে অপমান করে কষ্ট দিয়ে গেছিস। এবার তোকে মাফ করে দে। আচ্ছা, আমি যে নিধির সাথে এগুলো করেছি তোরা জানলি কি করে? আমরা সবাই আরশির কাছ থেকে জেনেছি। আর আরশির সাথে নিধির যোগাযোগ ছিল। নিধি তোর ব্যাপারে সব কিছু আরশিকে খুলে বলে, তাই আজকে তোকে এখানে ডাকা। বাহ, খুব তো ভালোই নাটক জানো। আমার নামে ওদের সবাইকে নালিশ করে তুমি মনে করছো আমি সব ঠিক করে ফেলবো, তাই তো? তাইলে তোমার ধারণা ভুল, সেটা কোনোদিনও হবে না। আমি মরে গেলেও তোমাকে মাফ করবো না মিস নিধি। হৃদয়, তুমি আবার আমাকে ভুল বুঝছো। আমি আরশিকে ইচ্ছে করে বলতে চাইনি। আরশি আমার কাছে জানতে চাইলো, তাই বললাম। আর আজকে এখানে তুমি আসবে সেটা আমি জানি না। তোমার মতো আমাকেও আইমান সকালে কল দিয়ে এখানে আসতে বলল, তারপর এখানে এসে সবই জানতে পারলাম। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আর আইমান, তোর যদি এটা ছাড়া আর কোনো কথা থাকে তাহলে বল, না হলে আমি গেলাম। দাঁড়া হৃদয়, তোকে আজকে এখানে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর এখান থেকে যেতে পারবি। কি সিদ্ধান্ত? নিধি আমাদের সবার কাছে সেদিনের ব্যবহারের জন্য সরি বলেছে, আর তাই আমরা সবাই নিধিকে মাফ করে দিছি। যেহেতু নিধি আমাদের সবার বন্ধু, তাই নিধির ভুলটা আমরা মাফ করে দিতে পারি, কারণ নিধি না জেনে ভুল করেছে। তাই আমরা সবাই চাই তুই সব কিছু ভুলে গিয়ে নিধিকে মাফ করে দে, আর তোরা নতুন করে আবার রিলেশন শুরু কর। সেটা কখনোই হবে না, আর আমি কোনোদিন নিধিকে মাফ করবো না। কারণ তোরা সবকিছু ভুলে যেতে পারিস, আমি না। নিজের থেকে বেশি ভালোবাসতাম তাকে, আর সে কি করলো, আমার বুকে ছুরি মারলো। ভাবতে এখন কষ্ট হয় যে নিধি নামের কাউকে আমি ভালোবাসতাম, যে আমাকে একটা মেয়ের সাধারণ নাটক বিশ্বাস করে আমাকে দূরে সরিয়ে দিল। তাকে মাফ করে আবার আমার জীবনে আনবো, যাতে আবার কারো মিথ্যা নাটক বিশ্বাস করে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। কথাগুলো বলতে গিয়ে বুকের মধ্যে অনেক কষ্ট হয়েছিল, আর চোখ থেকে টপ টপ করে জল পড়তেছিল। নিধিও আমার কথা শুনে মাথা নিচু করে কান্না করছিল। যখনই আমার কথা শেষ, তখনই নিধি সবার সামনে একটা কাজ করে, সেটা আমি ভাবতে পারিনি। কথা শেষ করতে না করতেই নিধি হুট করে সবার সামনে আমার পা ধরে কান্না করতে শুরু করলো, আর বলল, হৃদয়, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দেইনি। আমার মনের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার খুব কাজ করছিল, তাই সেদিন আসফিয়ার কথা মনে রেখে তোমাকে এইভাবে কষ্ট দিছি। তুমি আমাকে মাফ করে দাও, একটা বার সুযোগ দাও তোমাকে আবার নতুন করে ভালোবাসার। এই 1.5 বছর এমন একটা রাত নাই তোমার কথা ভেবে চোখের জল ফেরিনি। বিশ্বাস করো, সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে। শুধু একটা বার আমাকে মাফ করে দাও। তখন আইমান বলল, তুই মাফ করে দে না, আর কতদিন এভাবে দুজনে কষ্ট পাবি? দেখ মেয়েটা তোর পা ধরে মাপ চাইছে, আর তুই পাষাণের মতো দাঁড়িয়ে আছিস।
আইমানের কথা শুনে আমার পায়ের নিচে দেখালাম, আর সত্যি সত্যি নিধি এখন আমার পা জড়িয়ে ধরে আছে। না, এটা ঠিক হবে না। নিধির জায়গায় আমার বুকে, আমার পায়ে না। তাই নিধিকে ধরে উপরে তুললাম। তারপর নিধিকে বললাম, এসব পাগলামি বন্ধ করো নিধি, সবাই কি ভাববে? আগে বলো তুমি আমাকে মাফ করে দিছো, তাহলে বন্ধ করব, তার আগে না। আমি এখন কিছু বলতে পারছি না। আমি তোমাকে ভেবে পরে জানাবো, কয়েকদিন পরে। ঠিক আছে, তুমি যেরকম বলবে তাই হবে। আই লাভ ইউ হৃদয়। এটা বলে নিধি সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। সবাই ছিল তাই নিধিকে বাধা দেওয়ার চেষ্টা করিনি। নিধি আমাকে জড়িয়ে ধরে আসতে আমি নিধিকে হালকাভাবে জড়িয়ে ধরলাম। অনেকদিন পর নিধির চুলের নির্ঘাণ পেলাম। নিধি অনেকবার জড়িয়ে ধরলো, তখন রাগ ছিল তাই অনুভব করিনি, কিন্তু আজকে নিধির চুলের ঘ্রাণটা ভালো করে উপভোগ করলাম। নিধি আমাকে জড়িয়ে ধরে আসে, এমন সময় একটা কথা কানে আসলো। আমাকে মাফ করবে না হৃদয়? কথাটা কানের আসার সাথে সাথে নিধিকে ছেড়ে দিয়ে পেছনে ফিরলাম, কারণ কথাটা পেছন দিক থেকে ভেসে আসছিল। পেছনে ফিরে যে দুজন মানুষকে দেখলাম তাদের দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ তারা কেউ না, আরশি আর আসফিয়া। আরশি আসফিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আসে, কিন্তু একটা জিনিসের উপর নজর পড়লো, সেটা হচ্ছে আসফিয়া গায়ে চাদর আর মাথায় হিজাব। আসফিয়াকে এইরকম অবস্থা দেখে একটু অবাকই হলাম। আর একটা জিনিস দেখে অবাক হলাম যে আসফিয়ার চোখের নিচে একদম কালি পড়ে গেছে। আসফিয়ার চেহারা আগের যে সৌন্দর্য ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে। এসব আসফিয়ার দিকে তাকিয়ে আছি, এমন সময় আসফিয়া বলে উঠল, আমাকে মাফ করবে না হৃদয়? এইবার বুঝতে পারছি কথাটা আসফিয়া বলেছিল। আসফিয়ার কথার উত্তরে বললাম, আপনি কে, আর আপনি আমার কাছে কিসের জন্য ক্ষমা চাইছেন? আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, কারণ আমি যে অন্যায়টা তোমার আর নিধির সাথে করেছি তার কোনো ক্ষমা হয় না। তবুও বলছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুলের জন্য আমি উচিত শাস্তি পাচ্ছি এখন, কিন্তু তুমি যদি আমাকে মাফ না করো তাহলে যে আমি পরপারে গিয়েও আল্লাহ আমাকে মাফ করবে না। আপনি কোনো অন্যায় করেন না আমার সাথে, আর আমি মাফ করার কেউ না, সেটা উপর আল্লাহর কাছে চান। তাইলে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাইলে তিনি অবশ্যই মাফ করবেন। আর আরশি, তুই এই মেয়ের সাথে কি করছিস, আর এখানে ও বা কেন এনেছিস? হৃদয়, আসফিয়া এখানে তোর কাছে ক্ষমা চাইতে এসেছে, তোকে ফিরিয়ে দিস না। আসফিয়া তার নিজের করা ভুলের জন্য অনুতপ্ত। ক্ষমা? কিসের ক্ষমা করতে বলছিস তুই? যে আমার সাধারণ জীবন ধ্বংস করে দিছে তাকে ক্ষমা করে দিতে বলছিস? যে আমার ভালোবাসা মানুষের কাছ থেকে আলাদা করে দিছে তাকে আমি ক্ষমা করব? কখনোই না, সেটা কখনোই সম্ভব না। হৃদয়, আমি যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তোমাকে নিজের করে পেতে গিয়ে আরও অনেক দূরে ঠেলে দিছি। সেদিন মিথ্যা নাটকটা করে তোমাদের দুজনের জীবন থেকে সুখ জিনিসটা কেড়ে নিছি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, আর তোমাকে ভালোবাসি বলে। সত্যি সেদিন আমি রাগের বশে অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। ভালোবাসা কাকে বলে জানো? আরে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য মিথ্যা নাটক করতে হয় না। সে যদি তোমার কপালে থাকে তাইলে তাকে এমনি এমনি তোমার জীবনে পাবে। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাইলে তুমি প্রথমে নিজের স্বার্থের কথা চিন্তা না করে আমার সুখের কথাটা ভাবতে, এবং আমার আর নিধির মাঝখানে থেকে চলে যেতে। কারণ ভালোবাসলে ভালোবাসার মানুষকে পেতে হবে এমন কোনো কথা নাই। অনেক সময় ভালোবাসার মানুষের সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে হয়। এটাই প্রকৃত ভালোবাসা, যেটা আমি প্রমাণ করেছি যেদিন তোমার একটা মিথ্যা নাটক দেখে নিধি আমাকে ভুল বুঝলো। এমনকি নিধি বলল যে আমি ওর সামনে গেলে নিধি সুইসাইড করবে। তাই নিধি যাতে ভালো থাকে তাই আমি ওর থেকে দূরে চলে গেলাম। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। ঠিক 1.5 বছর পরে আবার গিয়ে বললাম নিধির সামনে, তাও আবার নিধির নিজের অফিসের কর্মচারী। তোমার একটা মিথ্যা নাটকের জন্য নিধি আমাকে দিনের পর দিন অফিসে বিভিন্নভাবে অত্যাচার করে গেছে, শুধুমাত্র তোমার সেই দিনের একটা ফেক ছবির কারণে। যারা আমার কলেজার থেকে বেশি আমার নিজের ভাইয়ের থেকেও সুখে দুঃখে পাশে থেকেছে তাদেরকে বেঈমান ঠকবাজ উপাধি দিল শুধুমাত্র তোমার জন্য। এখন বলো তোমাকে কিভাবে মাফ করব? পারবে আমার সুখের দিনগুলো ফিরিয়ে দিতে? পারবে কলেজ থেকে হারিয়ে যাওয়া 1.5 বছর প্রত্যেকটা দিন ফিরিয়ে দিতে? যদি পারো তাইলে আমি তোমাকে মাফ করে দেব। এতক্ষণ সবাই আমার কথাগুলো নীরবে শুনছিল। আইমান, সানি, আরশি, সাদিয়ার সবার চোখেই পানি দেখলাম। আমি কথাগুলো শেষ করে চোখের পানি মুছে নিলাম, কারণ কথাগুলো বলতে গিয়ে একদিনের কষ্টে পেয়ে জমানো চোখের পানিগুলো ছেড়ে দিলাম। নিধি আর আসফিয়া দুজনে মাথা নিচে করে আছে, তাদের চোখেও পানি পড়তেছে। যখনই আমার কথা শেষ হলো তখন নিধি বলা শুরু করলো,
হৃদয়, আমি তো তোমার কাছে মাপ চাচ্ছি সব কিছুর জন্য, আর আমি তোমার সাথে যা করেছি তার শাস্তি আমাকে দিচ্ছ। তবুও যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দাও, আমি কিচ্ছু বলবো না। মাথা নত করে তোমার দেওয়ার শাস্তি মেনে নিব। নিধি, আমি তোমাকে উদ্দেশ্য করে বলে নাই কথাগুলো। আমি আসফিয়াকে শুধু বোঝাতে চাইছি। আসফিয়ার একটা মিথ্যার জন্য আমার জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে। দয়া করে এখন থেকে চুপ থাকো। তখন আসফিয়া বলল, হৃদয়, আমি জানি আমি তোমার জীবন থেকে কত কিছু কেড়ে নিছি, কিন্তু তার জন্য আমি অনেক বড় শাস্তি পাচ্ছি এখন। তুমি সেদিন আমাকে বলেছিলে, তোমার মনে আছে কি না জানি না, কিন্তু আমার ঠিকই মনে আছে, আমার করা সেদিনের মিথ্যা নাটকের জন্য একদিন তার প্রতিদান দিতে হবে। আজকে সেটা হলো। আজকে আমার শাস্তি হয়েছে, অনেক বড় শাস্তি। সেটা হলো আমার ব্লাড ক্যান্সার। আসফিয়ার মুখে এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিশ্বাস করতে পারছি না আসফিয়ার ব্লাড ক্যান্সার। তাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আসফিয়াকে জিজ্ঞাসা করলাম, কি বলছো আসফিয়া সব তুমি? কখন থেকে এটা? আজ থেকে 4 মাস আগে জানতে পারলাম। ডাক্তার বলেছে আমি মাত্র আর 6 মাসে পৃথিবীতে বেঁচে আছি। তার মধ্যে 4 মাস কেটে গেছে, আর মাত্র 2 মাস আছে। চিকিৎসা খাওয়া নেই? ডাক্তার বলেছে সেটা এখন লাস্ট স্টেজে, তাই সবাই হাল ছেড়ে দিছে। কিন্তু চেষ্টা তো করতে পারো। সেটা করলেও লাভ হবে না, আমার সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাই আজকে আরশির সাহায্যে তোমার কাছে মাফ চাইতে আসছি। এখন তুমি আমাকে ফিরিয়ে দিও না। মরার আগে অন্তত এটা ভেবে শান্তি পাবো যে তুমি আমাকে মাফ করে দিছো। এখন আমি কি করবো ভাবতে পারছি না। আমি চাইছি যাতে আসফিয়ার শাস্তি হোক, কিন্তু এটা কখনো চাইনি যে আসফিয়া একবারে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাক। এসব মনে মনে ভাবতেছি, এমন সময় আরশি আমার কাঁধে হাত রেখে বলল, অনেক হয়েছে, এখন এইসব কিছু বাদ দে। মানুষ ভুল করে, যেমনটা নিধি আর আসফিয়া দুজনে একসাথে করেছে। আসফিয়া নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য করেছে, আর নিধি তার ভালোবাসার মানুষকে ভাগ দিতে পারবে না, তাই আসফিয়ার কথা শুনে ভুল করলো। আর তার জন্য একজনকে তুই নিজের হাতে পরের দিন শাস্তি দিয়েছিস, আর একজনের এমন শাস্তি দিয়েছিস যে কিছুদিনের ভেতরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তাই ওদেরকে মাফ করে দে, আর তুই নিধির সাথে নতুন করে জীবনটা শুরু কর। ঠিক আছে, তোরা যখন বলছিস। তখন আমি আসফিয়াকে মাফ করে দিলাম, কিন্তু যদি তোরা মাফ করিস, তোরা আমার সব, তাই তোরা মাফ করলে আমিও করব। আমরা সবাই দুজনকে মাফ করে দিছি। হাজার হলো একই কলেজের ছাত্র আর বন্ধু, তাই আমরা ওদের ভুলগুলো মাফ করে দিয়ে ওদের আরেকটা বার সুযোগ দিলাম। ঠিক আছে আসফিয়া, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর যতদিন বেঁচে আসছো ততদিন আল্লাহর কাছে সব কিছুর জন্য মাপ চেয়ে নাও, তাইলে নিশ্চয়ই তিনি তোমাকে মাফ করে দেবে। আরেকটা কথা মাথায় রেখো, জোর করে সব কিছু পাওয়া যায় না, কিন্তু কারো মন আর ভালোবাসা সেটা কখনোই পাওয়া যায় না। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না, শুধু এইটুকু বলবো, তুমি যেন আমার মতো আর কোনো আসফিয়ার ষড়যন্ত্রের মধ্যে না পড়ো। এসব কথা এখন থাক আসফিয়া, এখানে যখন এসেছো তখন সবার সাথে হাসি খুশি ভাবে আড্ডা দাও, তাইলে ভালো লাগবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা তোরা সবাই থাক, আমার এখন বাসায় যেতে হবে, কাজ আছে। দাঁড়া হৃদয়, একটা কথা জানতে খুব ইচ্ছা করছে আমার। কি? তোর আবার কি কথা জানতে ইচ্ছে করছে? আসফিয়াকে মাফ করে দিলি ভালো কথা, কিন্তু নিধিকে মাফ করি না কেন? সেটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমি ভাবনা চিন্তা করে কয়েকদিন পরে জানাবো। এখন ভাবার কি আছে? তখন নিধি আইমানকে বলল, আইমান, হৃদয়কে জোর করিস না। ওর যখন ইচ্ছা হবে তখন জানাবে, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে যেন সব কিছুর জন্য মাফ করে দেয়, এইটাই চাই, আর কিছু না। আমি জানি দোস্ত, এতদিন তোর উপর অনেক ধকল গেছে আর কষ্ট পাইছিস, কিন্তু সরি রে, আমার জন্য কিছুই করতে পারলাম না। না রে দোস্ত, তোদের কিছু করার জন্য উপায়টা তো আমি নিজেই রাখি নিয়ে, তাইলে সুযোগ পাই ওটা কোথায়? কিন্তু আরশির একটা বিহেভে খুব কষ্ট পেলাম রে, সেটা কখনো আমি আরশির কাছ থেকে আশাই করিনি। আমি জানি হৃদয় তুই কিসের জন্য কষ্ট পাইছিস। সেটা হচ্ছে যেদিন তুই আমাদের সাথে দেখা করতে আসছিলি, তখন তুই সবার সাথে হাসি মুখে কথা বলে যাচ্ছিলিস, আমাদের কাউকে বুঝতে দিসনি যে তুই কষ্টে আসিস। আমরা কি তোর বন্ধু না? আমাদের কি একটাবারও তোর কষ্টের কথা শেয়ার করতে পারতিস না? সেটা না করে তুই আমাদের সাথে এমনভাবে কথা বলছিলি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুই। যেদিন নিধি না বললে আমি হয়তো তোর সম্বন্ধে জানতেই পারতাম না, আর বাকিরা তো তোর আর নিধির মধ্যে ঘটে যা কিছুই জানতো না। তাই আমি সেদিন রাগ করে তোর সাথে কথা বলি নাই। এটা নিয়ে তুই কষ্ট পাস না দোষ। তার মানে তোরা আগে থেকে জানতিস এসব?
হ্যাঁ জানতাম, তাই তো তোকে আজকে এখানে জরুরি কল দিয়ে ডেকে নিয়ে আসলাম। একটা কথা বলবো, রাখবি? তোর জন্য আমরা সব করতে পারবো, শুধু তুই একবার বলে দেখ। তুই বললে তোর জন্য আমরা আমাদের কলিজাটাও দিতে পারবো। সেটা দরকার নেই, শুধু তোরা সবাই আমাকে একটা বড় শক্ত করে জড়িয়ে ধরবি। আমার আর বলতে দেরি, কিন্তু হারামি সবগুলো জড়িয়ে ধরতে দেরি করে নাই। সারা সবাই জড়িয়ে ধরছে ভালো কথা, তাই বলে যে দিকে পারছে সেদিকেই মেরে যাচ্ছে। আর বলে জড়িয়ে ধরার জন্য পারমিশন লাগে নাকি? তারপর আর কি সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম সারাটা দিন। সবাই মিলে অনেক কাজ করলাম। সবচেয়ে বেশি খুশি হয়েছে দেখছি নিধি আর আসফিয়াকে। আসফিয়াকে হাসি মুখে দেখে খুব ভালো লাগলো। বেচারা আর কদিন পরে চলে যাবে না ফেরার দেশে, সেটা ভেবে অনেক খারাপ লাগলো। আর নিধি তো আমার পাশ থেকে এক মুহূর্তের জন্য দূরে যায়নি। আমি সেটা খেয়াল করলাম, কিছু বলিনি। সারাদিনের সবার সাথে কাটিয়ে বিকালে বাসায় আসলাম। বাসায় এসে ফিরে সেই কিচেনে গেলাম, আর গিয়ে দেখি মা সবার জন্য কফি বানাচ্ছে। তাই পেছন থেকে মাকে জড়িয়ে ধরে বললাম, মা কি করতেছো? ও তুই সারাদিন কোথায় ছিলি রে বাবা? শুনলাম অফিসেও নাকি যাস নাই আজকে। মায়ের কথা শুনে চমকে উঠলাম। মা কিভাবে জানলো যে আমি অফিসে যাইনি? তাই মাকে জিজ্ঞাসা করলাম, আমি অফিসে যাইনি সেটা তুমি জানলে কি করে? সেটা কি এমনে জানতে পারলাম? সকাল 10টার দিকে নীলা নামের একটা মেয়ে এসে তোর খোঁজ করছিল। তখন আমি বললাম যে তুই অফিসে গেছিস। তখন মেয়েটা আবার বলল যে তুই নাকি অফিসে যাস নাই, আর মেয়েটা নাকি তোর সাথে একই অফিসে কাজ করে। তা বাবা, অফিসে না গিয়ে সারাদিন কোথায় গিয়েছিলি? নীলা এসেছে মানে? নীলা আমার বাসা ঠিকানা জানলো কি করে? নীলা তো আগে কখনো আমাদের বাসায় আসেনি, তাহলে কিভাবে জানলো? কিন্তু হঠাৎ নীলা আমাদের বাসায় আমার খোঁজে আসার কারণ কি? না, কিছু তো মাথায় ঢুকছে না। তারপর মাকে বললাম, আসলে মা, আজকে আয়মানদের সাথে এক জায়গায় ঘুরতে গেছিলাম, তাই যায়নি। ও আচ্ছা আচ্ছা, যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, আমি খাবো না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। তাহলে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট কর। ওকে। তারপরে মায়ের কথা মতো রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাতে খাবার টেবিলে বাবা বলল, হৃদয়, তোর অফিস কেমন চলে? জি আব্বু, ভালোই চলে। হৃদয়, আমি আর তোর মা মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা তোকে কয়েকদিন পরে জানাবো বলে জানানো হয়নি। কি সিদ্ধান্ত বাবা? দেখ বাবা, তুই এখনো ভালো চাকরি করিস, তাছাড়া তোর এখন বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। তোর মাও আর কয়েকদিন একা একা সংসার চালাবে। তাই আমি আর তোর মা একটা সিদ্ধান্ত নিলাম, আমরা খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করব। বাবার কথাটা শোনা মাত্র গলায় ভাত আটকে গেল, তাই তাড়াতাড়ি করে পানি খেয়ে নিলাম। তারপর বাবাকে বললাম, বাবা তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব তুমি? আমার এখনো বিয়ে করতে অনেক দেরি আছে, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? এখন বিয়ে করলে তোর সমস্যা কোথায়? আর তাছাড়া পাত্রী আমাদের ঠিক করা আছে, শুধু তুই রাজি হলে সবকিছু ফাইনাল করে আসবো। মা বাবা এত কিছু ঠিকঠাক করে রেখেছে, অথচ আমি নিজেই জানি না পাত্রী ঠিক করা আছে। তোমরা আমাকে না জানিয়ে এত দূর চলে গেছো। তা পাত্রীটা কে শুনি? সেটার কেউ না, নীলাকে তোর বউ করার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া মেয়েটাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। মায়ের কথা শোনা মাত্র মাথায় আকাশ ভেঙে বলল, তার মানে নীলাকে বউ করার আনার জন্য উঠে পড়ে লেগেছে? না, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমি নিধিকে ভালোবাসি। আর যদি নিধি জানতে পারে যে নীলার সাথে আমার বিয়ে হবে, তাইলে নিধি নিজেকে শেষ করে দেবে। এসব মনে মনে চিন্তা করছিলাম। তারপর মা আবার যা বললো তা শুনে আমার প্রায় মরে যাওয়ার মতন অবস্থা। আমি নীলার থেকে ওর বাসায় ঠিকানা নিচ্ছি। আমি আর তোর বাবা মিলে ঠিক করেছি কয়েকদিন পর নীলার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিব। আমি নীলাকে কখনো বিয়ে করতে পারবো না। কেন? কেন পারবি না? নীলাকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? দেখো মা, নীলা শুধু আমার একজন ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছু আমি নীলাকে ভাবতে পারি না। আর বউ হিসেবে তো একদমই না। তুই নীলাকে বউ হিসেবে মানিস আর নাই মানিস, নীলাকে যখন আমার তোর বাবার পছন্দ হয়েছে তখন নীলার সাথেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। মা, তুমি ভালো করে জানো আমি নিধিকে ভালোবাসি, আর নিধিও আমাকে ভালোবাসে। আর তোমাদের নিধিকে ভালো লাগে, তাইলে আজকে যখন নীলা আমাকে খোঁজ করতে বাসায় আসছে, তখন তুমি নীলাকে নিয়ে কেন উঠে পড়ে লেগেছো? আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু সেটা আগে, এখন না। আর যে তোকে বিশ্বাস করে না তাকে আমি তোর বউ হিসেবে মানতে পারবো না। আর এখন নিধির সাথে তোর কোনো সম্পর্ক নাই, তাই নীলাকে আমি তোর বউ করে বাসায় নিয়ে আসবো। মা, তুমি ভুল জানো। আমার নিধির
মা থামিয়ে দিয়ে বলল, ভুল ঠিক বিচার করার সময় আমার নাই। নীলাকে তোর বউ করে আনবো এই বাসায়, এটাই আমার শেষ কথা। তুমিও শুনে রাখো, নিধিকে ছাড়া আমি অন্য কাউকে বউ হিসেবে মানতে পারবো না। যদি তুই আমার সিদ্ধান্তে রাজি না হস তাহলে আমার মরা মুখ দেখবি। এখন তুই বল কোনটা চাস। মায়ের কথা শুনে চোখ থেকে জল চলে আসলো। হঠাৎ মায়ের এমন পরিবর্তন দেখে আমি অবাক, কারণ মা কখনো আমাকে কোনো সিদ্ধান্তের উপর জোর করেনি, তাইলে আজকে এমন করছে কেন? আমি চুপ করে আছি দেখে মা আবার আমাকে প্রশ্ন করলো, কি হলো বল, তোর সিদ্ধান্ত কি? তার মানে তুই আমার সিদ্ধান্তে রাজি না? ওকে, তোর যখন আমার মরামুখ দেখার ইচ্ছে তখন সেটাই করব। এটা বলে মা রান্নাঘরের দিকে যাচ্ছিল। বুঝতে পারছি মা আমাকে ব্ল্যাকমেইল করছে, কিন্তু আমি বেঁচে থাকতে মায়ের মরা মুখ কখনোই দেখতে পারবো না, আর নিধিকেও ছাড়তে পারবো না। আমার হাতে এখন কোনো উপায় নেই, একটা মাত্র উপায়, সেটা হচ্ছে নীলার সাথে কথা বলতে হবে। এখন মাকে কোনো রকম বুঝ দিয়ে শান্ত করতে হবে। যখনই মা রান্নাঘরের দিকে পা বাড়াবে তখনই মায়ের হাত ধরে বললাম, মা তোমার আজকে কি হলো যার জন্য তুমি আমার সাথে এরকম করছো? আমার কথার একটা বার শোনো। হৃদয়, আমার হাত ছাড়, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যদি রাজি থাকলে বল, না হলে আমার কাজ আমাকে করতে দে। মা আমাকে কয়েকদিন সময় দাও, তারপর আমি তোমাকে জানাবো। ঠিক আছে, পরশু তুই আমাকে জানাবি। ঠিক আছে, তাই হবে। তারপর চোখের জল মুছে সেখান থেকে রুমে চলে আসি আর ভাবি মা এমনটা কেন করছে। যখনই আমি নিধিকে মাফ করে দিয়ে আপন করতে যাচ্ছি ঠিক তখনই এই ঝড়টা। না, আমাকে নীলার সাথে কথা বলতে হবে, এসব আটকাতেই হবে। তারপর এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে অফিসে চলে গেলাম। আমি অফিসে আসার কিছুক্ষণ পরে নীলার আগমন। নীলাকে দেখা মাত্র নীলার ডেস্কে চলে গেলাম। নীলা আমাকে দেখেই বলা শুরু করলো, আরে হৃদয়, কেমন আছো? নীলা, আমি একদমই ভালো নেই। কেন, কি হয়েছে? তা হঠাৎ আজকে আমার ডেস্কে নিজেই আসলে কিছু বলবে নাকি? হ্যাঁ, অনেক কিছুই বলবো। তার আগে আমার সাথে একটু ক্যান্টিনে চলো, সেখানে বসে কথা বলবো। হ্যাঁ চলো। তারপর দুজনে ক্যান্টিনে চলে আসলাম। একটা টেবিলে গিয়ে বসে পড়লাম। বসার পর আমি নীলাকে বললাম, নীলা তুমি কালকে আমাকে খোঁজ করতে আমার বাসায় গেছো তাই না? হ্যাঁ গিয়েছিলাম, আসলে তুমি কালকে অফিসে আসো নাই, তাই আমি মনে করেছিলাম তোমার শরীর খারাপ, তাই তোমার বাসায় গেছি। কেন, সমস্যা হয়েছে নাকি? অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? তোমার মা বাবা কিছু মনে করলো নাকি আমি তোমার বাসায় যাওয়াতে? আরে সেটা না। তাহলে? আরে মা বাবা তোমাকে দেখার পর থেকে পাগল হয়ে গেছে, তোমাকে নাকি ওদের অনেক পছন্দ হয়েছে। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে কি, তুমি বুঝতে পারছো? এখানে না বোঝার কি আছে? তুমি এটা বলতে চাইছো যে তোমার মা বাবা আমাকে দেখার পরে আমাকে তাদের পছন্দ হয়েছে, তার জন্য তুমি চিন্তা করছো যে তোমার মা বাবা আমাকে আবার তোমার বউ করে নিয়ে যায়, এটাই তো? আরে পাগল, এটা তো এমনি প্রশংসা করলো, এসব কিছু না। না নীলা, মা বাবা তোমাকে সত্যি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি তোমার বাসায় যাবে কয়েকদিন পর তোমার বাবার সাথে বিয়ের কথা বলতে, এজন্য তোমার থেকে তোমার ঠিকানাটা নিছে। কি বলছো এসব তুমি? তুমি তো নিধিকে ভালোবাসো, তাহলে আমাকে কেন বিয়ে করবে? আর তুমি তোমার ফ্যামিলির সবাইকে বলো যে নিধিকে তুমি ভালোবাসো। আমার ফ্যামিলির সবাই জানে যে আমি নিধিকে ভালোবাসি, কিন্তু সেদিন থেকে নিধির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেদিন থেকে মা নিধির উপর রাগ করে আছে এখনো। আমি মাকে কোনো রকম বোঝাতে পারছি না যে নিধি আর আমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে। প্লিজ তুমি একটু দেখো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করিও না, আমি আন্টিকে বুঝাবো, তোমার আর নিধির ব্যাপারটা খুলে বলবো। নীলা, আমি তোমাকে একজন ভালো বন্ধু মনে করি, এর চেয়ে বেশি কিছু না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমাকে আমি জীবনসঙ্গী হিসেবে মানতে পারবো না, কারণ আমি নিধিকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি, তুমি কোনো চিন্তা করিও না, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ ধন্যবাদ। ওয়েলকাম। তুমি কি নিধি ম্যামকে মাফ করে দিছো? হ্যাঁ, বাট নিধি জানে না। নিধি ম্যামকে বলা নাই? না। কেন? আসলে আমি কালকে অফিসে আসি নাই, আমার বন্ধুরা দেখা করতে বললো, তাই আর সেখানে নিধিও ছিল আর আসফিয়াও ছিল। তারপর গতকালকে ঘুরে যাওয়া সব কিছু নীলাকে খুলে বললাম। বন্ধুদের কথা মতো আমি বাসার পথে নিধিকে মাফ করার ব্যাপারটা নিয়ে ভাবলাম। নিধিকে তো অনেক কষ্ট দিলাম, আর নিধি তো ভুল করে এগুলো করেছে আমার সাথে, আর নিধির জায়গায় অন্য কেউ হলে ও ঠিক একই কাজ করতো। তাই মনে মনে ভাবলাম অনেক হয়েছে, এবার নিধিকে মাফ করে দেওয়া উচিত আমার। যদিও আমি নিধির কাছ থেকে কয়েকদিন সময় নিলাম, তবুও আগে থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম নিধিকে মাফ করে দেব। এগুলো চিন্তা করতে করতে বাসায় চলে আসি, কিন্তু রাতে খাবার টেবিলে মা যা শুরু করলো সেটা নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুমাতে পারিনি।
বিশেষ করে নিধির জন্য। নিধি যদি এটা জানে যে তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, তাইলে নিধি নিজেকে শেষ করে দিবে। হৃদয়, তুমি শুধু টেনশন করছো, এসব কিছু হবে না। নিধি ম্যামের সাথে তোমার বিয়ে হবে, আর তোমার এখন নিধি ম্যামকে বলা উচিত যে তুমি ওনাকে সব কিছুর জন্য মাফ করে দিচ্ছ, তাহলে নিধি ম্যাম অনেক খুশি হবে। না, এখন নিধিকে বলবো না। এসব এখন বললে নিধি আবার কোনো কিছু আবদার করে বসবে থাকবে। এখন অনেক চিন্তায় আছি, তাই এসব এখন ভালো লাগছে না। কালকে জানাবো। ঠিক আছে, তোমার ইচ্ছে। কালকে নিধিকেও মাফ করে দিছি এটা বলবো, আর তোমাকেও বাসায় নিয়ে যাবো, মায়ের সাথে কথা বলবো তুমি। ওকে? ঠিক আছে। আচ্ছা তুমি থাকো, আমি একটু নিধির সাথে দেখা করে আসি। নিধিকে আজকে দেখতে মন চাচ্ছে অনেক। ওকে। তারপর আমি সেখান থেকে অফিসে চলে আসলাম। অন্যদিকে নীলা ভাবতে লাগলো, হৃদয়, আমিও যে চাই তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেতে, কিন্তু আমি অন্য একজনের ভালোবাসাকে কেড়ে নিতে পারবো না। নিজের সুখের জন্য তোমার দুজনের সুখ কেড়ে নিতে পারবো না। তুমি সবসময় ভালো থাকো, এটাই চাই, আর কিছু চাই না। নীলার চোখের কোণে জমে থাকা জল মুছে সেখান থেকে চলে আসে। এইদিকে আমি এসে সোজা নিধির কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে নিধিকে বললাম, আসতে পারি? হৃদয়, তুমি এসেছো? দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। ভেতরে ঢোকার পর, কেমন আছো? সকালে নাস্তা করছো তো? ভালো, হ্যাঁ নাস্তা করেছি। কি তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে, বসো। নিধি আমার একটা হাত জড়িয়ে নিয়ে গিয়ে সোফায় বসালো। সোফায় বসে কালকে মায়ের কথাগুলো নিয়ে চিন্তায় মগ্ন হয়ে পড়ি। আমাকে চিন্তিত থাকতে দেখি নিধি বলা শুরু করলো, হৃদয় কি হলো তোমার? এভাবে কি চিন্তা করছো? হ্যাঁ না, কিছু না। দেখো তো আজকে আমাকে এই কালো শাড়িতে কেমন লাগছে। এতক্ষণ তো নিধির দিকে ভালো করে খেয়ালই করিনি। আসলে সত্যি নিধিকে আজকে আমার পছন্দের কালো শাড়ি পরে আছে। কালো শাড়িতে নিধিকে অসম্ভব সুন্দর লাগছে। নিধির গায়ের ফর্সা রঙে নিধির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল। নিধির দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাবনার বিচ্ছেদ ঘটলো নিধির কথায়। এইভাবে হা করে তাকিয়ে কি দেখো? কিছু না। ও আচ্ছা, বললে না তো আমাকে কেমন লাগছে? ভালো। শুধু কি ভালো, আর কিছু না? বললাম তো ভালো লাগছে, আর কি বলবো। আচ্ছা ঠিক আছে। হৃদয়, তুমি কি এখন আমাকে মাফ করবে না? তোমাকে তো বললাম কয়েকদিন পর জানাবো, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? সরি, মনে ছিল না, বাট তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। আবার মুখ গোমরা করে ফেললো নিধি। মেয়েদের এই একটাই সমস্যা, কোনো কিছু বললে মুখ কালো করে ফেলে। এটা ওদের ইমোশনাল ব্ল্যাকমেল। তাই নিধিকে বললাম, হয়েছে, আর মন খারাপ করে থাকতে হবে না। কালকে সকালে অফিসে এসে তোমাকে জানাবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন আমি আসি। আর একটু থাকো, গল্প করি। নিধি। আচ্ছা ঠিক আছে, কিন্তু দুপুরে তুমি নীলা একসাথে লাঞ্চ করব, ওকে? তখন দেখা যাবে। পরে সেখান থেকে এসে কাজ করতে লাগলাম। দুপুরে নিধির জোড়াজোড়িতে তিনজনে একসাথে খাবার খেলাম। আমি নিধির সাথে একটু ভালো ব্যবহার করেছি, এতে নিধি অনেক খুশি। অফিস শেষ করে যখন বাসায় ফিরছি তখন সিমি রাস্তায় এসে এমন বিহেভ করবে সেটা আমি ভাবিনি। হৃদয়, তুমি আমাকে ইগনোর করছো কেন? সিমির মুখ থেকে ইগনোর কথাটা শুনে একটু চমকে উঠলাম। পরে সিমিকে বললাম, আমি আবার তোমাকে ইগনোর করলাম কখন? তুমি কি বোঝাতে চাইছো সিমি? দেখো হৃদয়, আমি কথা ঘুরিয়ে ফিরে বলতে চাই না, যেটা বলতে চাই সেটা সরাসরি বলছি। বলো তাইলে, আমিও শুনতে চাই। হৃদয়, আমি তোমাকে ভালোবাসি। সেটা আজকে না, যেদিন প্রথম দিন তোমাকে দেখলাম আমি তোমাকে অনেক আগে বলতে চাইছি, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি। কিন্তু গত কয়েকদিন ধরে দেখতেছি তুমি আমার সাথে আগের মতো কথা বলো না, ঘুরতে চাও না, সব সময় আমাকে এড়িয়ে চলো। তাই আজকে আমি বলে দিলাম, প্লিজ হৃদয়, আমাকে আপন করে তোমার বুকে জড়িয়ে নাও প্লিজ। সিমির কথা শুনে আমি 2 কদম পিছিয়ে গেলাম। এই মেয়ে এগুলো বলে কি? আমি ঠিকই অনুমান করেছি যে সিমি আমার উপর দুর্বল, কিন্তু সিমির মনে এসব চলছে সেটা কখনোই ভাবিনি। সিমিকে বললাম, কি বলছো সিমি এগুলো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। তোমাকে হারানোর ভয়ে পাগল হয়ে যাচ্ছি আমি দিন দিন। নিধি ম্যাম যখন তোমার ওপর অধিকার দেখায় তখন আমার নিধি ম্যামের উপর অনেক রাগ হয়, কারণ আমি তোমাকে হারানোর ভয় সব সময় থাকি। না জানি নিধি ম্যাম আবার তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলে। তাই আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে নিধি ম্যাম আর তোমার উপর অধিকার দেখাতে পারবে না। আমাকে গ্রহণ করো প্লিজ হৃদয়। তুমি ভুল জানো, আমি তোমাকে ভালোবাসতে যাবো কেন? নিধি আমার উপর অধিকার দেখালে তোমার কি? আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি জানো আমাদের সম্পর্ক?
আমার জিএফ আছে না নাই এগুলো কি তুমি জানো? না, জানো না। হৃদয়, তোমার সম্পর্কে আমার কিছু জানা লাগবে না। আমি তোমার সম্পর্কে যতটুকু জানি তাতেই আমি তোমাকে ভালোবাসি। আমার কিছু দরকার নাই, শুধু তোমাকে দরকার। আর আমার জানা মতে তোমার কোনো গপ নাই, তাই বলছি আমাকে গ্রহণ করে নাও। আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। আমি তোমাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবি না। এই, তোর আমাকে ভালোবাসতে সমস্যা কোথায়? কলার যখন ধরলো তখন মাথায় সেই লেভেলের রাগ উঠে যায়। ইচ্ছা করছিল চর মেরে দাঁত সব করে ফেলে দিই। পরক্ষণে মাথা ঠান্ডা করে সিমিকে বললাম, সমস্যা একটাই, সেটা হচ্ছে আমি একজনকে ভালোবাসি আর সেইও আমাকে অনেক ভালোবাসে। আমি একজনকে ভালোবাসি। কথাটা শুনে সিমি আমার কলার ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে বলল, কি বলছো এইসব? তোমার গপ আছে মানে? কে তোমার গপ? আমি নিজেই ওর সাথে কথা বলবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিধি আমার উপর কেন অধিকার দেখায় জানো? কারণ নিধি হচ্ছে আমার জিএফ। নিধি ম্যাম তোমার গপ মানে? কবে থেকে? এইবার সিমি একটা বড় ধরনের শক খেলো। সিমি ভাবতে পারে নাই নিধি আমার জিএফ। নিধি আমার জিএফ আর নিধির সাথে আমার রিলেশনের বয়স প্রায় 3 বছর। মাঝখানে একটা মেয়ের কারণে, নিধির সাথে ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। নিধির সাথে আমার রিলেশন শুরু কলেজ লাইফ থেকে। নিধি আমাকে ভুল বুঝে আমাকে কষ্ট দিত। পরে যখন নিধি ভুলটা বুঝতে পারে তখন নিধিকে আমি কষ্ট দেওয়া শুরু করি। তাই নিধিকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার সাথে চলাফেরা করতাম, আর তুমি শেষে কিনা আমাকেই ভালোবেসে ফেললে। তার মানে নিধি ম্যামই তোমার সেই ভালোবাসার মানুষ, তাই তো? হ্যাঁ, নিধি আমার ভালোবাসার মানুষ। সিমি, তুমি আমাকে ভুলে যাও। সেটা কখনো সম্ভব না, কিন্তু আমি তোমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। দোয়া করি তোমরা সুখী হও, ভালো থাকো। সিমি এটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। পেছন থেকে অনেকবার ডেকেছি কিন্তু সিমি একবারও দাঁড়ায়নি। আমিও আর সিমিকে ফলো করিনি। এমনি মাথায় টেনশন ঘুরপাক খাচ্ছে, সেখানে আবার সিমি কী সব বলে গেল। দূর শালা, মাথায় কাজ করছে না। মাথায় এক বস্তা চিন্তা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় সোজা গিয়ে রুমে বললাম। মা অবশ্যই খাওয়ার জন্য ডাকলো, কিন্তু আমি সরাসরি না বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে যা হলো তা আমার জীবনে চাকাটা একদম ঘুরিয়ে দিল। কারণ পরের দিন নীলাকে বাসায় এনে যা হলো, পরের দিন সকালবেলা উঠে নাস্তা করে অফিসে এসে নীলার জন্য অপেক্ষা করতে লাগলাম। নিধি তখনও আসেনি। কিছুক্ষণ অফিসে অপেক্ষা করার পর নীলার আগমন। নীলাকে দেখা মাত্রই দৌড়ে নীলার কাছে গেলাম। তারপর বললাম, নীলা, তোমার এতক্ষণ লাগলে কেন অফিসে আসতে? সরি গো, আসলে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আসতে দেরি হলো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন চলো, আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? কেন, কালকে না বললাম আমার বাসায় গিয়ে আমার মায়ের সাথে কথা বলে বোঝাতে হবে ব্যাপারটা? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, এত তাড়াতাড়ি গিয়ে কি হবে? নিধি ম্যামকে বলেছো কথাটা? না, নিধিকে নিয়ে যাব না। পরে যদি আবার মা যদি রাজি না হয় তাইলে আবার নিধি ওইখানে কিছু একটা করে ফেলবে। তার চেয়ে বরং আমরা দুজনে এসে নিধিকে পরে জানাবো। ঠিক আছে, তা আমাদের কি এখনই বেরোতে হবে? হ্যাঁ, এখনই যাবো, প্লিজ চলো। আচ্ছা চলো। পরে দুজনে বের হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্যে। বাসায় দরজায় ঠোকা দিলাম। ঠোকা দেওয়ার সাথে সাথে মা এসে দরজা খুলে দিল। দরজা খোলার পর মা আমাদের দুজনকে একসাথে দেখে অবাক চোখে আমাদের দিকে একবার তাকিয়ে মুচকি হাসি দিয়ে নীলাকে বলল, কি রে মা, কেমন আছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি, কোনো সমস্যা হয়নি। তা বাহিরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? আয়। হ্যাঁ, আসতেছি। তারপরে ভিতরে ঢুকে মা নীলাকে নিয়ে সোফায় গিয়ে বলল, নীলামা, আজকে হঠাৎ কি মনে করে আমার বাসায় চলে আসলি? আসলে আন্টি, হৃদয় আমাকে নিয়ে এসেছে। তাছাড়া আপনার সাথে আমার কিছু কথা আছে, সেজন্য আসলাম। তারপর ভেতরে ঢুকে মা নীলাকে নিয়ে সোফায় গিয়ে বসলো। নীলা, তুমি মার সাথে কথা বলো, আমি রুমে যাচ্ছি। কথা বলার পর আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম। রুমে এসে এদিক সেদিক হাঁটা শুরু করলাম আর চিন্তা করতেছি নীলা কি মাকে বোঝাতে পারবে? না জানি কপালে কি আছে। সব শুনেও যদি মা রাজি না হয় তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এভাবে কিছুক্ষণ হাঁটার পর নিচ থেকে মায়ের ডাক আসলো। মায়ের ডাক শোনা মাত্রই ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে মায়ের সামনে গেলাম। নীলার দিকে তাকিয়ে দেখি মুখ কালো করে আছে। তার মানে কি মাকে রাজি করাতে পারে নাই নীলা? তারপর মাকে বললাম, মা, আমাকে ডেকেছো? মা বসা থেকে উঠে আমার সামনে এসে একটা গালে একটা চর বসিয়ে দিল। চর খাওয়ার পর মায়ের দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম এখানে চর মারার কারণটা কি। পরে মা আমাকে অবাক করে দিয়ে বলল, হারামজাদা, তুই কখনো মানুষ হবি না। দিন দিন তোর বুদ্ধি হাঁটুর নিচে নেমে যাচ্ছে।
মায়ের কথার কোনো মানেই বুঝলাম না, তাই মাকে জিজ্ঞাসা করলাম, আমি আবার কি করলাম? কি করিস নেই তাই বল। তুই যখন নিধির সাথে আবার যোগাযোগ রাখছিস তখন আমাকে বললে কি হতো? নিধির সাথে তোর সবকিছু সমাধান করে আবার নতুন করে সম্পর্ক শুরু করেছিস। কি মানে করছিস? কালকে যখন আমি তোকে নীলার কথা বললাম তোকে তখন নিধির কথা বললে কি হতো? আমি তোমাকে কালকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনার চেষ্টাই করো নাই। মানলাম আমি না হয় তখন রাগের মাথায় শোনার চেষ্টা করিনি, তারপরে আমাকে বোঝাতে পারতিস। সরি মা, ভুল হয়ে গেছে। গাধা কোথাকার, নীলাকে দিয়ে না বলালে পারতিস। মেয়েটা কি মনে করবে এখন? আর নিধির অফিসে তুই চাকরি করছিস, এটা আমাদের বললি না কেন? তখন নীলা বলল, আন্টি আমি কিছু মনে করিনি। মা আমি নিধির অফিসে চাকরি করি, এটা বললে তুমি আমাকে চাকরি করতে দিতে না, তাই তোমাদের বলি নাই। হয়েছে, থাক আর বলতে হবে না। নিধি কোথায় এখন? আর নিধিকে নিয়ে আসলি না কেন? মা নিধি তখন অফিসে আসে নাই, তাই নিয়ে আসতে পারি নাই। ঠিক আছে, পরে একদিন নিয়ে আসিস। অনেক দিন হলো মেয়েটাকে দেখি না। আর তুই দাঁড়িয়ে না থেকে অফিসে যা, নীলামা পরে আবার আসিও। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আজ তাহলে যাই আন্টি। হ্যাঁ মা, সাবধানে যাস। তারপর মাকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর আমি তো সেই লেভেলের খুশি, কারণ মা নিধিকে মেনে নিয়েছে। খুশিতে ইচ্ছা করছে গায়ে থেকে কাপড় খুলে উড়া দুরা ড্যান্স দিই, কিন্তু পাবলিক প্লেসে করা ঠিক হবে না, পরে এক সময় করা যাইব। নীলা দিকে তাকিয়ে দেখি চুপচাপ মন খারাপ করে আমার পাশে হাঁটতেছে। তাই নীলাকে বললাম, নীলা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি না আসলে হয়তো মাকে কোনোভাবেই নিধির ব্যাপারটা বোঝাতেই পারতাম না। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আর তাছাড়া আমরা দুজনে ভালো বন্ধু, তাই বন্ধুর জন্য এটুকু সাহায্য না হয় করলাম। আসলে তোমার মতো ভালো একজন বন্ধু পাওয়ার ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ আমার জীবনে একজন ভালো বন্ধু হয়ে পাশে থাকার জন্য। তারপর নীলাকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরলাম। নীলা প্রথমে অবাক হলেও পরে নীলাও আমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে বুকে ভেজা ভেজাও লাগছিল। খেয়াল করলাম নীলা বুকে মুখ লুকিয়ে কান্না করছে। নীলাকে মাথা বুক থেকে তুলে জিজ্ঞাসা করলাম, নীলা কি হয়েছে, কান্না করছো কেন? আমি কি কিছু ভুল বললাম নাকি? না হৃদয়, তুমি কোনো কিছু ভুল করো নাই। আসলে আমার স্বপ্নে ছিল তোমার বুকে সারা জীবন মাথা রেখে কাটিয়ে দিব, কিন্তু সেটা কখনো সম্ভব হবে না। আর আমি চাইলেও সেটাকে সম্ভব করতে পারবো না, কারণ তোমার বুকের জায়গা যে আরেকজন নামে লেখা আছে। তাই প্রথমবার তোমার বুকে মাথা রাখতে পেরে খুশিতে চোখের পানি আটকাতে পারি নাই। কি অদ্ভুত নিয়তির খেলা। কেউ ভালোবাসার জন্য আরেকজন ভালোবাসাকে কেড়ে নিতে চায়, আর কেউ নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে নিজেই কষ্ট পায়। কিন্তু আমার যে কিছুই করার নাই। সরি নীলা। পরে নীলাকে বললাম, আমি জানি নীলা তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, কিন্তু নিধিও আমাকে তোমার মতোই ভালোবাসে। এখন যদি আমি তোমাকে গ্রহণ করি তাহলে নিধি নিজেকে শেষ করে ফেলবে। তাই তুমি আমার বন্ধু হয়ে সারা জীবন থাকো, কি থাকবে না? হ্যাঁ, আমি তোমার ভালো বন্ধু হয়ে পাশে থাকবো সারা জীবন, কথা দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা এখন এসব বাদ দাও, চলো আগে গিয়ে নিধিকে বলে আসি যে মা নিধিকে নিয়ে বাসায় নিয়ে যেতে বলেছে, আর আজকে মাফ করে দিব। তাইলে নিধি খুশি হবে। এমনিতেই নিধি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমি চাইছিলাম নিধি ম্যামকে একটা সারপ্রাইজ দিতে। কিরকম? শোনো, আমি আর তুমি গিয়ে সোজা নিধি ম্যামকে বলবো যে তোমার আর আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। আগামী 7 দিন পর আমার বিয়ে, আর আমরা আজকে বিয়ে শপিং করতে যাচ্ছি। তাই নিধি ম্যামকে সাথে নিয়ে যাব। আর তুমি তোমার সব বন্ধুদের একটা ভালো রেস্টুরেন্টে আসতে বলো, আর সেখানে নিধি ম্যামকে তুমি প্রপোজ করবে। আর নিধি ম্যামকে আমরা মিথ্যে বলে সেখানে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব। তখন নিধি ম্যাম অনেক খুশি হবে। ধরতে পারো এটা আমাদের একটা প্ল্যান। কিন্তু নিধি যদি এটা শোনার পর খারাপ কিছু করার চেষ্টা করে তখন কি করব? আরে তখন তো আমরা থাকবো, তাই না? আর এরকম কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা ঠিক আছে তাই হবে, কিন্তু নিধি যদি যেতে না চায়? তখন জোর করে নিয়ে যাব, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এখন আমি আরও কিছু কথা বলছি, সেগুলো মন দিয়ে শুনো। নীলা আরো কিছু কথা বললো, সেগুলো আমি মন দিয়ে শুনলাম। আমাকে কি কি করতে হবে নিধির সামনে গিয়ে সেগুলো ভালো করে মাথায় ঢোকাই নিলাম। তারপর আমার সব বন্ধুদের কল দিয়ে সব কিছু খুলে বললাম আমাদের করা প্ল্যানের কথা। ভালো একটা রেস্টুরেন্টে আসতে বললাম, আর নিধিকে সারপ্রাইজ দিতে পারি সেটার ব্যবস্থা করে বললাম। আরও বললাম আমরা ঘন্টাখানেকের ভেতরেই সেখানে উপস্থিত হব, সব কিছু যেন ঠিক সময় রেডি হয়ে যায়। তারা সবাই আমার এক কথায় রাজি হয়ে যায়। পরে নীলাকে নিয়ে অফিসে এসে সোজা নীলা আর আমি নিধির ক্যাবিনে চলে আসলাম। আমাদের দেখা মাত্রই নিধি বসা থেকে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য করে বলল,
হৃদয়, তোমরা দুজন কোথায় গেছো? আবির ভাই বলল তোমরা নাকি সকালে অফিসে এসে আবার দুজন কোথায় চলে গেছো। নিধির কথার উত্তরে নীলা বলল, আসলে ম্যাম, আমরা দুজনে একসাথে হৃদয়ের বাসায় গেছিলাম। কেন? কারণ আজকে আমাদের বিয়ের জন্য শপিংয়ে যাওয়ার কথা, তাই হৃদয়ের সাথে বাসায় গিয়ে শাশুড়ি মায়ের সাথে দেখা করে দোয়া নিয়ে আসলাম। তোমাদের বিয়ের শপিং করতে মানে? আর হৃদয়ের বাসায় তোমার শাশুড়ি আসলো কোথা থেকে? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সব খুলে বলছি। আসলে হৃদয়ের সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে, আর আগামী 7 দিন পর আমাদের বিয়ে। তাই আজকে বিয়ের জন্য সব কিছু কেনাকাটা করতে যাচ্ছি। আর কি বললেন, হৃদয়ের বাসায় আমার শাশুড়ি কোথা থেকে আসলো? আরে হৃদয়ের সাথে তো আমার বিয়ে হবে, তাহলে বিয়ের পর হৃদয়ের মা তো আমার শাশুড়ি হবে, তাই না? নীলার মুখে আমার বিয়ের কথা শুনে নিধির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিধি নিজের কানকে বিশ্বাস করতে পারছে। নীলার বলা কথাগুলো, নীলার সব কথা যেন নিধির মাথার উপর দিয়ে চলে গেল। কথাটা শোনা মাত্র নিধি আমাদের সামনে এসে বলল, নীলা, কি বলছো এসব তুমি? হৃদয় কেন তোমাকে বিয়ে করতে যাবে? হৃদয় তো আমাকে ভালোবাসে, আর তুমিও সেটা ভালো করে জানো। তাহলে এটা কিভাবে সম্ভব? তুমি আমার সাথে মজা করছো, তাই না? আরে আমি আপনার সাথে মজা করতে যাব কেন? আপনি তো আমার বন্ধু না যে আপনার সাথে মজা করব। আপনি আমার বস, তাই আপনাকে আমাদের বিয়ের শপিং করতে নিয়ে যেতে এসেছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন। এইবার নিধি আমার দিকে তাকালো। তখন আমি দাঁড়িয়ে দুজনের কাহিনী দেখছি, আর মাঝে মাঝে নিধির দিকে খেয়াল করছি। কথাটা শোনার পর নিধির রিয়াক্ট কেমন হচ্ছে। আমাদের বিয়ের কথা শুনে নিধি তো প্রায় কান্নায় করে দিল। এইবার নিধি আমাকে প্রশ্ন করলো, হৃদয়, নীলা যা বলছে তা কি সত্যি? কি বলবো বুঝতে পারছি না, চুপ করে আছি। কি হলো বলো, নীলা যা বলছে তা সত্যি? হ্যাঁ, আসলে মা বাবা নীলাকে আমাদের বাসায় দেখে পছন্দ করে বলে। পরে নীলার ফ্যামিলির সাথে কথা বলে পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক করে। আগামী 16 তারিখ আমাদের বিয়ে। চুপ করো হৃদয়, আর মিথ্যা বলিও না। তোমরা দুজনে মিথ্যা বলছো। আসলে হৃদয়, তুমি আমাকে মাফ করতে পারো নাই এখনো, তাই না? তাই এগুলো বলে আমাকে কষ্ট দিতে চাচ্ছ, তাই না? তোমার যদি ইচ্ছা হয় আমাকে মারো, কাটো, তোমার যা ইচ্ছা হয় তাই করো, আমাকে কষ্ট দাও, তবু এই কথাটা বলে আমাকে কষ্ট দিও না। আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তুমি আমার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। দেখেন ম্যাম, আমার পাশে আমার হবু বউ দাঁড়িয়ে আছে, তাই আপনি আমার শরীরে হাত না দিলে খুশি হব। আর আমি আপনাকে মাফ করে দিচ্ছি, তাই এখন আমাকে যেতে দিন। আমাকে যেতে হবে। না হৃদয়, আমি তোমাকে কোথাও যেতে দিব না। তুমি আমার সাথে থাকবে, প্লিজ। আমার সাথে এমনটা করিও না। নিধির কান্নার জোর বেড়ে গেল, আর আমাকে জড়িয়ে কথাগুলো বলল, এইবার নীলা। ম্যাম, আপনি কিন্তু এইবার আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আমার স্বামীর গায়ে হাত দেওয়ার আপনার অধিকার নাই। আর হৃদয়, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমার মতো ফালতু মেয়ে আমি আর দেখিনি। তুমি জানো যে আমি হৃদয়কে ভালোবাসি, তবুও তোমার লজ্জা করছে না আমার থেকে হৃদয়কে কেড়ে নিতে? দেখেন, আমি এসব কিছু শুনতে চাই না। আপনার যা ইচ্ছে তাই বলেন, আমার কিছু যায় আসে না। হৃদয়, চলো, পরে আবার আমাদের দেরি হয়ে যাবে। নীলা, আমাদের সাথে ম্যামকেও নিয়ে যাই, তাই ভালো হবে। কারণ আমার মেয়েদের শপিং করা নিয়ে একটু আইডিয়া কম। নিধি ম্যামকে নিয়ে গেলে উনি তোমার জন্য কাপড় চয়েস করে দিতে পারে। নিধি ম্যামের কিন্তু ভালোই চয়েস আছে। ঠিক আছে ম্যাম, আপনিও আমাদের সাথে চলেন। তার কোনো দরকার হবে না। হৃদয়, একটা কথা মনে রাখবে, আমি বেঁচে থাকতে নিজের চোখে তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না, কখনো না। নিধির কথা বলা শেষ করে কান্না করতে করতে অফিস থেকে বের হওয়ার জন্য দৌড় দিল। নিধির এইরকম আচরণ দেখে আমি ভয় পেয়ে যাই, তাই নীলাকে বললাম, তোমাকে আগেই বলেছিলাম এসব কিছু না করতে। এখন দেখো, নিধির দৌড়ে চলে গেল। এখন যদি উল্টো পাল্টা কিছু করে তখন কি হবে? আমি দুঃখিত হৃদয়, আমি জানতাম না যে রিধি ম্যাম এতটা হাট হয়ে যাবে। তুমি দাঁড়িয়ে না থেকে নিধি ম্যামকে ফলো করো তাড়াতাড়ি, পরে আবার কোনো বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি যাচ্ছি। তারপর আমি দৌড় দিলাম নিধির পিছনে। ওদিকে নীলাও আমার পেছনে পেছনে আসতেছে। এক দৌড়ে অফিস থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে নিধিকে কোথাও দেখতে পারছি না। এত অল্প সময় নিধি কোথায় চলে যেতে পারে সেটাই চিন্তা করছি। নিধি গাড়ি করেও যায়নি, গাড়িটা পার্কিং করা আছে। তাইলে গেল কোথায়? মাথার চুল টানতে টানতে এদিক সেদিক তাকাচ্ছি। হঠাৎ চোখ গেল রাস্তার এক সাইডে। দেখতে পেলাম একটা মেয়ে চোখ মুছতে মুছতে খুব দ্রুত হেঁটে যাচ্ছে। হ্যাঁ, মেয়েটা আর কেউ না, নিধি। কারণ নিধি আজকে একটা হলুদ শাড়ি পরেছে। আর আমি যে মেয়েটাকে দেখতে পাচ্ছি সেই মেয়েটির পরানেও হলুদ শাড়ি। হয়তো এটাই নিধি। তাই দেরি না করে আবারও দৌড় দিলাম। ওইদিকে নীলা আমার পেছন পেছন আসতেছে আর হৃদয় হৃদয় করে চিৎকার করছে, কিন্তু আমি সেদিকে খেয়াল না দিয়ে দৌড়ে চলেছি। কিছু দূর আসতেই নিশ্চিত হলাম এটাই নিধি। তাই নিধি নিধি বলে চিৎকার দিয়ে
দাঁড়াতে বলছি কিন্তু নিধি থামছেই না, তাই দৌড়ের গতি আরো বাড়ালাম। দৌড়াতে দৌড়াতে একসময় নিধির সামনে এসে নিধির পথ আটকালাম। নিধিকে বাধা দেওয়ার পর ও নিধি আবার সামনে এগোতে গেলে পিছন থেকে আমি নিধির হাত ধরে গেলাম। পরে নিধি আবার আমাকে বলা শুরু করলো, আমার হাত ছাড়ো হৃদয়, আমাকে যেতে দাও। না নিধি, আমি তোমাকে যেতে দেবো না, আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, দয়া করে আমার হাত ছেড়ে দাও আর তুমি নীলার কাছে যাও। বললাম তো আমি তোমার হাত ছাড়বো না, আমি নীলার কাছে যাব না। কার কাছে যাব সেটা আমার ব্যাপার, এখন তুমি চুপ করে আমার কথা শোনো। তুমি আমার হাত ছাড়বে কিনা? কতবার বলতে হবে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না? তুমি যদি আমার হাত না ছাড়ো তাহলে আমি চিৎকার করতে বাধ্য হব। পরের লোকজন জড়ো হলে কি হবে বুঝতে পারছো? চিৎকার করবে, করো। তোমার চিৎকার শুনে লোকজন আসবে, পরে তোমার হাত ধরার কারণে মার খেতে হবে, তাই তো? ঠিক আছে, তাতেও রাজি, তবুও আমি তোমার হাত ছাড়বো না। কেন আমার হাত ছাড়বে না? কেন? আমি তোমার কি হই যে তুমি আমার হাত ধরে থাকবে? তার চেয়ে বরং তুমি তোমার হবু বউ নীলার হাত ধরো, তাহলে তোমাদের ভালোবাসারও বাড়বে। তুমি আমার সবকিছু, নিধি, নীলার সাথে আমার কোনো বিয়ে। কথাটা শেষ করতে পারলাম, যখনই কথাটা শেষ করতে যাবো তখনই কোথা থেকে কেউ একজন এসে আমাকে আর নিধিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। জোরে ধাক্কা দেওয়ার ফলে নিধি গিয়ে পড়লো এদিকে, আর আমি গিয়ে পড়লাম সোজা পাশে থাকা একটা দেওয়ালের সাথে সরাসরি মাথা গিয়ে পড়ায় কপাল খেয়ে রক্ত বেরিয়ে আসলো। কপালে বেশি আঘাত পাওয়ার কারণে আস্তে আস্তে আমার চোখ ঝাপসা হতে লাগলো। পরে আর কিছুই মনে নাই। যখনই একবার ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল তখন নীলাবর একটা চিৎকার শুনতে পেলাম। পরে আর কিছুই মনে নাই। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা চার দেয়ালে একটা রুমে দেখলাম। মাথায় তখনও ব্যথা ছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়লো নিধির কথা। তখন তো কেউ একজন এসে আমাকে দুজনে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর তো আর কিছুই মনে নাই। নিধি কোথায়? নিধির আবার কিছু হলো না তো? নিধির কথা মনে পড়তেই হাতে লাগানো স্লাইনটা খুলে নিচে নামতে যাব, এমন সময় একটা নার্স এসে আমাকে বাধা দিয়ে বলতে শুরু করলো, আরে আরে কি করছেন আপনি? আপনার শরীর এখনো দুর্বল, নামার চেষ্টা করবেন না। আপু আমি ঠিক আছি, আমার নিধিকে খুঁজতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ আপনি একটু শান্ত হন, আপনি শুয়ে পড়েন। আপনি যাকে খুঁজছেন তিনি একদম ঠিক আছে আর বাহিরে অপেক্ষা করছেন। আপনি অপেক্ষা করেন, আমি নিধিকে ডেকে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি ধরেন প্লিজ। ঠিক আছে, আমি আসতেছি। এটা বলে নার্স রুম থেকে বের হয়ে গেল। নার্স যাওয়ার কিছুক্ষণ পরে নিধি দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে বলল। নিধি আমার বুকে কান্না করতে করতে বলল, হৃদয় তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? নিধি দেখো, আমার কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। তুমি শুধু শুধু কান্না করছো পাগলের মতো। আজ 2 দিন পর তুমি চোখ খুলে আর তুমি বলছো কিছু হয়নি? আমি তো মনে করছিলাম নীলার মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। নীলার মতো মানে? নিধি কি বললো এটা? নীলার আবার কোথায় যাবে? নিধির কথার মানে বুঝলাম না। নিধিকে জিজ্ঞাসা করলাম, নিধি নীলার মতো ছেড়ে যাবো মানে? নীলার কোথায় গেছে? নিধি কিছুই বলছে না। নিধি কান্নার আওয়াজ বেড়ে যাচ্ছে। কোথায় যেতে পারে নীলা? হঠাৎ মনে পড়লো নীলা তো তখন আমার পেছন পেছন আসছিল। তারপর আর কিছুই মনে নাই। আচ্ছা নীলার আবার কিছু হলো না তো? আর নিধিকে নীলার কথা জিজ্ঞাসা করা মাত্রই নিধি এভাবে কান্নার জোর ভাললো কেন? কি হলো নিধি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হলো বলো? নীলা কোথায়? আমি নীলার সাথে দেখা করবো এখনই। এমন সময় রুমে আমার মা বাবা, নিধির মা বাবা, আমার সব বন্ধুরা রুমে প্রবেশ করে। আমি যখন নিধির কাছে নীলার কথা জিজ্ঞাসা করছি তখনই ওরা রুমে আসে। আর এসেই সবার মধ্যে থেকে আরশি বলে উঠলো, হৃদয় কি অবস্থা তোর? এখন কেমন লাগছে তোর? আর নিধি এভাবে কান্না করছে কেন? আমি একদম ঠিক আছি। দেখ না আরশি, নিধিকে কখন থেকে বলে যাচ্ছি নীলা কোথায়, আমি নীলার সাথে দেখা করবো, কিন্তু নিধি তখন থেকে কান্না করে যাচ্ছে। তোরা কেউ আমাকে নীলার কাছে নিয়ে আয় একটু প্লিজ। নীলার কথা শোনা মাত্রই আরশি মন খারাপ করে মাথা নিচু করে ফেললো। আমি কিছুই বুঝতেছি না। নীলার কথা জিজ্ঞাসা করলে এরা কেউ কান্না করছে, কেউ মাথা নিচু করে ফেলছে। আসলে নীলার কি হলো? আসলে নীলার কি কিছু হলো নাকি? তোদের সবাইকে আমি কিছু জিজ্ঞাসা করছি, কিন্তু তোরা সবাই চুপ আছিস কেন? কেউ কোনো কথা বলছিস না কেন? কি হলো বল, নীলা কোথায়? হৃদয় শান্ত হও, তুই এরকম করে চিৎকার করলে তোর শরীর আবার খারাপ হয়ে যাবে। আমি কিভাবে শান্ত হবো বল? তোরা সবাই এখানে আসিস কিন্তু নীলা নাই, তাহলে বল আমি কোথায় শান্ত হবো? এখন তোরা নীলাকে আমার সামনে আনবি নাকি আমাকে খুঁজতে যেতে হবে? ওকে তোরা থাক, আমি নিয়ে যাচ্ছি। হৃদয় থাম, তোকে কোথাও নীলাকে খুঁজতে যেতে হবে না। আমি বলছি নীলা কোথায়? হ্যাঁ বল নীলা কোথায়? আরশি। আয়মান আরশিকে ডাকার মাত্রই আরশি একটা কাগজ আমার দিকে এগিয়ে দিল। আমার দিকে আমি কাগজটা হাতে নিয়ে আরশিকে বললাম, এটা কি? এটা আমাকে দিচ্ছিস কেন?
আমি যদি নীলা কোথায় সেটা জানতে চেয়েছি, কিন্তু এই কাগজটা দিলি কেন? কাগজটা খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি নীলা কোথায়। আরশির কথা মতো কাগজটার দিকে তাকালাম, তাকিয়ে দেখি কাগজটা ভাঁজ করা। কাগজটা ভয়ে ভয়ে খুললাম আর চিন্তা করতেছি কি থাকতে পারে এটাতে, আর এটার সাথে নীলার সম্পর্ক কি। কাগজটা খুলতে লাগলাম, কাগজটা খুলে দেখলাম এতে কিছু লেখা ছিল, কিন্তু কাগজটা যা লেখা ছিল তা পড়ে এক মুহূর্তের জন্য আমার পুরো পৃথিবী উল্টে গেল। বিশ্বাস করতে পারছিলাম না যে এমন একটা কিছু লেখা থাকবে যেটা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। লেখাগুলো পড়া শেষ হওয়ার পর আমি নীলা বলে চিৎকার দিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিলাম। আপনারা ভাবতেছেন কাগজটায় কি এমন ছিল যেটার জন্য আমি এভাবে নীলাকে বলে কান্না শুরু করে দিলাম? কাগজটার মানে চিঠিটা লেখেছিল, প্রিয় হৃদয়, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার করা প্ল্যান মতো নিধি ম্যামকে সারপ্রাইজ দিতে গিয়ে তুমি আবার নিধি ম্যামকে আবার হারাতে যাচ্ছ। তখন আমার খুব খারাপ লাগছিল, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে এটা করতে চাইনি। আমি চাইছিলাম নিধি ম্যামকে তোমার হাতে তুলে দিব, সেটা অন্যরকমভাবে, যেটা তোমরা সারা জীবন মনে রাখবে আর খুব সুখে সংসার করবে। তখন আমি অনেক খুশি হতাম, কিন্তু সেটা দেখার আগে যে আমার পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। আমাকে মাফ করে দিও হৃদয়, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম যে সারা জীবন ভালো একজন বন্ধু হয়ে তোমার পাশে থাকবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। তার কারণ সাইদ ভাই। তুমি যখন নিধি ম্যামকে আটকাতে নিধি ম্যামের পিছু পিছু যাচ্ছিলে, ঠিক তখন সাইদ ভাই কোথা থেকে গাড়ি নিয়ে তোমাদের পিছু নেয়। আমি তখন বুঝতে পারলাম সাইদ ভাই তোমাদের কোনো ক্ষতি করবে, তাই আমিও তোমাদের পিছনে পিছনে যাই। তোমাকে অনেকবার ডেকেছি, কিন্তু তুমি শোনোনি। আর যখন নিধি ম্যাম আর তুমি দাঁড়িয়ে কথা বলছিলে, তখন সাইদ ভাই তোমাদের গাড়িটা নিয়ে যায়, আর তখন তোমাদের খুব কাছাকাছি ছিলাম। অনেকবার তোমাদের সরে যাওয়ার জন্য বলেছিলাম। যখন দেখলাম তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, তখন বাধ্য হয়ে তোমাদের ধাক্কা মারলাম। তার জন্য আমি সরি। তোমাদের ধাক্কা দেওয়ার পর নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আমি চলে যাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই, বরং খুশি মনে পৃথিবীকে বিদায় দিতে যাচ্ছি, কারণ আমি তোমাকে আর তোমার ভালোবাসার মানুষকে বাঁচাতে পেরেছি, আর আমার ভালোবাসার মানুষকেও। তোমার সুখের জন্য আমি আমার জীবন বিসর্জন দিলাম। দেখো না, ডাক্তার আমাকে কথা বলতে নিষেধ করছে। তুমি বলো, এখন যদি আমি কথা না বলি তাহলে যে তোমাকে আসল কথাটাই বলা হবে না। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তোমাকে আমি মিথ্যে বলেছিলাম যে আমার মা বাবা ভাই বোন আছে, আমার কেউ নাই বলি নাই, কারণ সবাই আমাকে এতিম বলে করুণা করবে তাই। কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তখন আমি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি। অনেক ইচ্ছে ছিল তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটাবো। সেটা পূরণ না হলেও অন্তত একটা বার তোমাকে জড়িয়ে ধরার সুযোগ হয়েছে, আর মনকে সান্ত্বনা দিতে পারলাম। কিন্তু এখন না, আমার তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস করতে মন চাইছে, কিন্তু পোড়া কপাল, শেষ ইচ্ছেটা পূরণ হলো না। আমার একটা শেষ ইচ্ছা রাখবে? আমি মারা যাওয়ার পর তুমি নিধি ম্যামকে বিয়ে করবে, খুব তাড়াতাড়ি সুখে সংসার শুরু করবে। আর তোমাদের যদি মেয়ে সন্তান হয় তাহলে আমার নামের সাথে মিল করে তোমাদের মেয়ের নাম নীলা রাখবে, আর ছেলে সন্তান হলে নীল রাখবে। তাদের মধ্যে তোমরা আমাকে খুঁজে পাবে। দোয়া করি তোমরা যেন সুখী হও। আর হৃদয়, তোমাকে বলছি, ভুলেও নিধি ম্যামকে কখনো কষ্ট দিবে না। নিধি ম্যাম তোমাকে অনেক ভালোবাসে, আর নিধি ম্যাম বোন হিসেবে আমাকে মাফ করে দিয়েন। আমার জন্য তোমরা দূরে সরে যাচ্ছিলে, তার জন্য আর কিছু বলতে পারছি না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। ভালো থেকো তোমরা, পারলে আমাকে মাফ করে দিও। হৃদয়, শেষবারের মতো একটা কথা বলবো, তোমাকে ভালোবাসি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ইতি, তোমার ভালো বন্ধু নীলা। চিঠিটা পড়া শেষ করে তখন থেকে চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। চোখটা যেন আজকে কোনো বাধায় মানতে চাইছে না। নীলা আমাদেরকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল। কথাটা ভাবতে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। কথাটা ভালোবাসলে একটা মেয়ে নিজের জীবন দিয়ে তার ভালোবাসাকে প্রমাণ করতে পারে, সেটা বোধহয় নীলা আমাকে বুঝিয়ে দিল। হ্যাঁ, নীলা আর বেঁচে নেই। সেদিন আমাকে আর নিধিকে বাঁচাতে গিয়ে নীলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পাশ থেকে নিধি আমাকে উদ্দেশ্য করে বলল, নীলা কাল রাতে মারা যাওয়ার সময় চিঠিটা তোমাকে দিতে বলে। সেদিন আমাদের বাঁচাতে গিয়ে নীলা গাড়ির নিচে পড়ে যায়, তখন তোমার হুঁশ ছিল না। পরে আমি অনেক কষ্টে তোমাদের হাসপাতালে নিয়ে আসি, আর সবাইকে ফোন করে খুলে বলি। কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে তোমরা দুজনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করেছিলে। কিন্তু আমি বোকার মতো না বুঝে অফিস থেকে চলে আসি, আর আমি যদি তখন না আসতাম তাহলে আজকে হয়তো নীলা বেঁচে থাকতো। আমার জন্য নীলাকে আজকে চলে যেতে হয়েছে।
আমাকে মাফ করে দিও হৃদয়। যে এখন এগুলো বন্ধ কর। এখন আমাদের হৃদয়ের খেয়াল রাখতে হবে। আর হৃদয় যা হওয়ার হয়ে গেছে। এখন শত কান্না করলেও নীলা ফিরে আসবে না। তুই নিজে কন্ট্রোল কর। ওই কুত্তার বাচ্চা সাইদ কোথায় এখন? আমি ওকে ছাড়বো না। ওর জন্য আজকে নীলা বেঁচে নেই। আমি ওকে মেরেই ফেলবো। সাইদকে পুলিশ খুঁজে বের করে জেলে ধরে নিয়ে গেছে। এখন পুলিশ তাকে উচিত শিক্ষা দেবে। কিন্তু নীলাকে কে ফিরিয়ে দিবে? কেন এমনটা করলো নীলা? আমি মারা গেলে কিছু হতো, কিন্তু আমার জন্য কেন নীলা নিজের জীবন দিয়ে দিল? পুরো হাসপাতাল জুড়ে কান্নার আওয়াজ পৌঁছে। অনেকে আমার কান্নার আওয়াজ শুনে রুমে উপস্থিত হয়ে যায়। তাদের মধ্যে অনেকে আবার আমার কান্না দেখে কেঁদে হয়ে দেয়। কান্না করতে করতে একসময় আমার আর কিছুই মনে ছিল না। 1 বছর পর আজ নীলা মারা গেছে। 1 বছর হয়ে গেল। আজকের এই দিনে নীলা আমাদের বাঁচাতে গিয়ে নিজেকে বলি দিয়ে দিয়েছিল। নীলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল করে নীলার জন্য দোয়া করলাম। আর আমার ফ্যামিলির সবাইকে নিয়ে নীলার কবর জিয়ারত করলাম। সাথে নিধি হয়েছিল। নীলা মারা যাওয়ার কিছুদিন পর আসফিয়াও মারা যায়। তখন আসফিয়ার জন্য খুব খারাপ লাগলো। অন্যদিকে সিমি সেদিনের পর থেকে আর অফিসে আসে না। কোথায় গেছে তাও জানি না। নীলা মারা যাওয়ার কিছুদিন পরে পারিবারিকভাবে নিধি আর আমাদের বিয়ে হয়। নিধি আর আমার বিয়ের বয়স 8 মাস পার হয়ে গেল। আর নিধি এখন মা হতে চলেছে। আমি আর নিধি ঠিক করলাম আমাদের বাচ্চা হওয়ার পর নীলার কথা মতো নাম দেব। একদিন রাতে ছাদ থেকে এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি আর নীলার কথা ভাবতেছি। আজ যদি নীলা বেঁচে থাকতো তাইলে আমার আর নিধির বিয়ে হয়েছে এরা দেখে সব থেকে নীলাই খুশি হতো। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। এমন সময় পেছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছি এটা নিধি ছাড়া আর কেউ না। নিধি আমাকে ছেড়ে দিয়ে সামনে এসে বলল, এভাবে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো গো? কিছু না। নীলার কথা ভাবছো তাই না? আজকে যদি নীলা আমাদের মধ্যে বেঁচে থাকতো তাইলে আমার তোমার মিলন দেখে নীলা বেশি খুশি হতো। কে বলেছে নীলা আমাদের মাঝে নেই? এই যে দেখো, আমাদের যে পুচকুটা আসবে তার মধ্যে নীলা বেঁচে থাকবে। নীলা বলেছিল না আমাদের বাচ্চা হলে আমরা নীলাকে তার মধ্যে খুঁজে পাবো? কিছু বলতে পারলাম না, শুধু চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আচ্ছা, একটা কথা বলবো? বলো। তুমি না আমাকে আগের মতো আর ভালোবাসো না, সব সময় একা একা থাকো। আচ্ছা, আমি পুরনো হয়ে গেছি তাই না? হঠাৎ তোমার এমন মনে হলো কেন? আমি প্রেগনেন্ট হওয়ার আগে কত আদর করতাম, কিন্তু এখন আমাকে আদর করতে চাও না। তুমি কি বুঝো না? তুমি আমাকে আদর না করলে আমার ভালো লাগে না। আমাকে এখন তোমার ভালো লাগে না তাই না? না নিধি, সেরকম কিছু না। আসলে কয়েকদিন ধরে ভালো লাগছে না, তাই তোমাকে সময় দিতে পারছি না। আর আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। তুমি জানো না, তুমি এরকম মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আমাকে এখন আর ভালোবাসো না তুমি। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে আগের মতো ভালোবাসি? তাহলে আজকে আদর করতে হবে আমাকে সারা, তাহলে বুঝবো তুমি এখন আমাকে আগের মতো ভালোবাসো। ঠিক আছে, তা আদর কি এখানেই করবো নাকি রুমে নিয়ে? কোনটা? নিধির কোমর ধরে টান মেরে আমার বুকে নিয়ে আসলাম। এখানে থাকলে তোমার দুষ্টু ভিউয়ার্সরা তাকিয়ে থাকবে, তার চেয়ে বরং আমাকে কোলে করে রুমে নিয়ে যাও। রুমে গিয়ে আমাকে আদর করবে, আদর করবা। লজ্জা পেয়ে তারই বুকে মাথাটা লুকিয়ে বললাম, ঠিক আছে, তাইলে আর দেরি কিসের, চলো। তারপর নিধিকে নিয়ে রুমে চলে আসলাম। এসেই নিধিকে খাটে শুয়ে দিলাম। তারপর দরজা বন্ধ করে নিধির কাছে চলে আসলাম। এসে নিধির উপর উঠে আস্তে আস্তে আমার ঠোঁট এগিয়ে যাচ্ছি নিধির ঠোঁটের দিকে। যখন এই ঠোঁট জোড়া দখল করতে যাবো এমন সময় নিধি আমার মুখে হাত দিয়ে বাধা দিল। তারপর নিধিকে জিজ্ঞাসা করলাম, তোমার আবার কি হলো? দেখো না, তোমার ভিউয়ার্সরা এখনো এখানে চলে আসছে, লাইটটা অফ করে দাও। দাঁড়াও, এদের কিছু বলি। এই যে ভিউয়ার্সরা অনেক বিরত করছেন, আর না, আমাদের একটু রোমান্স করতে দেন। আর আপনারা আগামী ভিডিও দেখার জন্য আবার আসেন। লাইট অফ করে দিলাম। এখন আর কোনো সমস্যা নাই, এখন শুধু আমাকে আদর করবে। এটা বলে নিধিকে টান মেরে কাছে নিয়ে গিয়ে নিধির ঠোঁটের সাথে ঠোঁট আটকে দিল। দুজনে হারিয়ে গেলাম একটা সুখের রাজ্যে। আরো 2 বছর পর আমাদের কন্যা সন্তান হয়েছে। নীলার কথা মতো আমাদের মেয়ের নাম নীলা রেখেছি। এখন আমি আমার মেয়ে নীলা আর নিধিকে নিয়ে অনেক সুখেই আছি। বাবা মা সবাই নিধি আর আমাদের মেয়ে নীলাকে নিয়ে অনেক খুশি। আমিও অনেক খুশি পরিবারের সবার হাসি মুখ দেখে। কিন্তু মাঝে মাঝে নীলাকে মিস করি। তখন চোখ থেকে জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারিনি। জীবনে ভালোবাসার মানুষের চাইতে বন্ধুত্বই বেস্ট। বন্ধুত্ব আজীবন ছায়ার মতো সুখে দুঃখে সব বিপদ আপদে থাকবে।
সেটাই হয়তো নীলা আমাকে বুঝিয়ে দিল। নীলা আমার জীবনে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে শুধু ভালোবাসার জন্য মানুষ সব কিছু করে না। অনেকে বন্ধুত্বের দাম রাখতে নিজের জীবন কোরবানি দিতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটি দেখার জন্য। আবার ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। এরকম আরও ভালো রোমান্টিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক তুফান। সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি বলবো শতবার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। তুমি আমারি বলবো শতবার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ
চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার, মঞ্জিল ভালোবাসার।